সুখময় যন্ত্রণা তুমি। নীল রহমান। পর্ব 2। নূর ঘুম থেকে উঠল সন্ধ্যা 6টায়। উঠে দেখল নিচে ড্রয়িং রুমে সবাই চা নাস্তা করছে। নূরু হেলতে দুলতে এসে সোফায় বসল, কিন্তু সাদাফের দিকে তাকালো না। সাদাফ আর চোখে খেয়াল করছে নূরের সমস্ত গতিবিধি, কিন্তু কিছু বলছে না। চা খেতে খেতে সবার সাথে গল্পে ব্যস্ত রইল সাদাফ। নূরের অভিমানের পাল্লা ভারী হচ্ছে। নূর না হয় খেয়াল করছে না, কিন্তু সাদাফ কেন ওর দিকে ফিরে তাকাচ্ছে না? খেয়াল করছে না। তাহলে কি গতকালকে সবকিছু ভুলে গিয়েছে সাদাফ ভাই? এই ভালো এই খারাপ নূরের যেন কোন অনুভূতি নেই। যখন নূর অনেক ভয় পেত তখন তো ঠিকই পিছনে ঘুরঘুর করতে হাত ধরে বসে থাকতো, কত কিছু করত। আর এখন যখন নূর একটু একটু সাদাফকে পছন্দ করে তখন ওনার ভাব বেড়ে গেছে। মনে মনে ভাবতে লাগলো নূর। হঠাৎ সবার সাথে এসে যুক্ত হলো সাইমন ও রিমা। সাইমন রিমাকে বলল, কিরে রিমা, আগামী কালকে তোর প্ল্যান কি? রিমা বলল, তেমন কিছু না, বাইরে যাব, একটু ঘুরবো ফিরবো। নূর চট করে তাকালো রিমা ও সাইমনের দিকে। এ কি, ওরাও ভুলে গিয়েছে ওর জন্মদিনের কথা? নূরের অনেক অভিমান হচ্ছে। কেউ জন্মদিনের কথা তুলছে না, কেউ কিছু বলছে না, কেউ মনেই রাখেনি নূরের কথা। গত বছর সবাই মনে রেখেছিল, কত ভালোবাসা দিয়েছিল, উইশ করেছিল, কত গিফট করেছিল, কিন্তু এবছর কারো মনে নেই। সাদাফ ভাইয়েরও মনে নেই। নূরের খুব অভিমান হচ্ছে। গল্পের লেখিকা নীলা রহমান। গল্প ঘর চুরি করে দীপা রহমান নামে চালাচ্ছেন। চোখ দুটো ছলছল করছে। না এখানে আর বসে থাকবে না, চুপচাপ উঠে নিজের রুমে চলে যাবে। তাই নূর উঠল চুপচাপ নিজের রুমে যাওয়ার জন্য। এমন সময় নওরিন আফরোজ বলল, দুপুরে খাসনি বস, আমি খাইয়ে দিব, তারপরে যাবি। না খেয়ে একদম হ্যাংলা পাতলা হয়ে যাচ্ছে। নূর বলল, না বড় আম্মু, আমি এখন খাবো না। সামিহা বেগম বলল, একবারে থাপ ওপর দিয়ে দাঁত ফেলে দিব। মুখে মুখে তর্ক? বসো চুপচাপ, দুপুরে খেয়েছিস তুই, এখন খাবি না? সারাদিন না খেয়ে থাকবি? আহা, মেয়েটাকে বকছো কেন সামিহা? বলল হুমায়ুন রহমান। তারপরে বলল, চুপচাপ সুন্দর করে বুঝিয়ে খাওয়াও, এত বকাঝকা করো কেন মেয়েটাকে? তোমাদের জন্য মেয়েটা খাওয়ার রুচি কম, যেভাবে জোর করো এজন্য ওর আরও খেতে ইচ্ছা করে না। সামিহা বেগম বললেন, ভাইজান, আপনার জন্য আর ওনার জন্য কিছু বলতে পারি না। কিছু বলতে গেলেই আপনারা আমাদেরকে আরো তেড়ে আসেন, যার জন্য আরো বেয়াদব হচ্ছে মেয়েগুলো। শুধু নূর কেন, রিমারও খাওয়া দাওয়া মনোযোগ কম। তারপরও রিমা একটু যা খায়, নূর তো খাওয়া দাওয়া জোর করে না, খাওয়ালে খাবেই না, আর আপনি বলছেন জোর করতে না। আমাকে টানছো কেন ছোট আম্মু? আমি কিন্তু খাই, বলল রিমা। নীলা রহমান। হুম, খাস তো, চড়ুই পাখির আধার খাস, বলল সাইমন। সাদাফ সবার কথা নিচের দিকে তাকিয়ে চুপচাপ মনোযোগ দিয়ে শুনছে, একটি কথাও বলছে না। চুপচাপ বসে আর চোখে শুধু নূরকে দেখছে। নূরের অভিমান হলো, খুব অভিমান হলো। আগামীকাল ওর জন্মদিন, জন্মদিনের কথা কারো মনে নেই, অথচ সবাই পড়ে আছে খাওয়া নিয়ে। নূর উঠে দৌড়ে নিজের রুমে চলে গেল, খাবে না, কথাও বলবে না কারো সাথে। সাদাফ একটি বড় দীর্ঘশ্বাস ছাড়ল। খুব কষ্ট হচ্ছিল নূরকে এভাবে বোঝানো যে জন্মদিনের কথা কারো মনে নেই। তারপর সোফায় গায়ে এলিয়ে দিয়ে সাইমন ও রিমাকে বলল, তোরা প্রস্তুত তো? যা যা বলেছি করেছিস? সাইমন বলল, হ্যাঁ ভাইয়া, আমার তরফ থেকে ডান। রিমা, তোর কি খবর? রিমা বলল, হ্যাঁ ভাইয়া, আমিও ডান। এখন শুধু আমাদের ডেকোরেশন বাকি, যার জন্য নূরকে একটু রুমে থাকা দরকার ছিল। এখনো রুম আটকে বসে থাকবে, এটা আমাদের সুবিধা হবে। সাদাফ বলল, কিন্তু না খেয়ে বসে থাকলে তো হবে না, খাওয়াতে হবে। তারপর নওরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, মা, আমি কি নূরকে খাবারটা দিয়ে আসবো? আমাকে না করতে পারবে না? আমাকে একটু ভয় পায়। সামিহা বেগম সাথে সাথে বললেন, হ্যাঁ ভাবি, ওর কাছে দেন। একমাত্র ও গেলেই ভয় এবং লজ্জায় খাবে, আমরা গেলে তো ভাব ধরে বসে থাকবে। নওরিন আফরোজ খাবারের ট্রে এনে সাদাফের হাতে দিয়ে বলল, যা সবটুকু খাবার শেষ করিয়ে তারপর আসবি। আমরা এখানে সবকিছু করছি, চিন্তা করতে হবে না। যে সুন্দর করে যেন খায়, বসে থেকে খাইয়ে তারপর আসবি। সাদাফ খাবারের ট্রে নিয়ে ধীরে ধীরে উঠে গেল নূরের রুমের দিকে। নূরের রুমে দরজা আজকে লাগানো, তাই চাইলেও সাদাফ রুমে ঢুকতে পারছে না, তাই সাদাফ রুমের দরজা নক করল।
নীলা রহমান লেখিকা। নূর ভিতর থেকে কোন সারা শব্দ করছে না, তাই সাদাফ আবার দরজা নক করল। নূর এবারও চুপ। এবার সাদাফ বলল, নূর দরজা খোল, এখন দরজা খোল বলছি। নূর উঠে এসে দরজা খুলেই আবার একটি কথা না বলেই বিছানায় গিয়ে চুপচাপ বসে পড়ল। সাদাফ খাবার নিয়ে ভিতরে ঢুকেই দরজা লক করে দিল। নূর তাকিয়ে দেখল না সাদাফের দিকে। সাদাফ বিছানায় বসে খাবারের ট্রে দুজনে মাঝখানে রাখল। তারপর বলল, যা হাত ধুয়ে আমার সামনে বসে বসে খেয়ে শেষ করবি সব। নূর বলল, খাবো না। সাদাফ বলল, থাপোপর খাওয়ার আগে চুপচাপ খাবার শেষ করো, না হলে আমি কিন্তু থাপোপরও মারতে জানি। কেন যেন নূর ভয় পেয়ে গেল। তাকালো দরজার দিকে। দেখল দরজা লাগানো। এই লোক যে কোন মুহূর্তে থাপোপর মেরে বসতে পারে, তাই চুপচাপ উঠে গিয়ে দেখিয়ে হাত ধুয়ে খাবারের প্লেট হাতে নিয়ে চুপচাপ খেতে লাগল। কিছুটা খেয়ে রেখে দিতে চাইলেই সাদাফ আবার বলল, চুপচাপ বাকি খাবারটুকু শেষ কর। নূর বলল, আমি সত্যি আর খেতে পারছি না, আর খাবো না। সাদাফ বলল, আর একটু খা। নূর এবার বিরক্ত হলো, ভীষণ বিরক্ত হলো। বিরক্তি নিয়ে খাবারটুকু শেষ করল। সাদাফ তাকিয়ে আছে নূরের দিকে। নূর হাত ধুয়ে এসে বলল, হয়েছে। কি হয়েছে? এমন করছিস কেন? বলল সাদাফ। নূর বলল, কি করেছি? সাদাফ বলল, জানিস না কি করছিস? এত রাগ, এত অভিমান কার জন্য? নূর বলল, কই না তো। আমি তো কারো উপরে অভিমান করিনি। আর আপনার উপরে কেন করব? সাদাফ নূরের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর একটু কাছে এসে কানে কানে বলল, সেটাই তোকে জিজ্ঞেস করেছি। আমার উপরে এত রাগ, এত অভিমান আসে কোত্থেকে তোর? কি এমন অধিকার আছে তোর আমার উপরে যে এত রাগ আসে আমার উপরে? তুই উত্তর দে আমাকে। নূর চুপ করে রইল। আসলেই তো কি অধিকার আছে? নূর তো জানে না আর এত অভিমান বা কোত্থেকে আসে। সাদাফ ভাই তো কখনো নূরকে বলে উনি ভালোবাসে। শুধুমাত্র চাচাতো ভাইয়ের জন্য যদি অভিমান আসে, তাহলে সাইমনের উপর আসলো না কেন, বা রিমার উপর আসলো না কেন, বা বাকি সবার উপরে এত অভিমান কেন হলো না? শুধু সাদাফের উপরে কেন এত কেন এত অভিমান? সাদাফ ধীরে ধীরে কিন্তু স্পষ্ট স্বরে বলল, নিজেকে প্রশ্ন কর নূর। শুধুমাত্র আমার উপরে কেন তোর এত অভিমান জমে? অন্য কারো উপরে জমে না কেন? প্রশ্ন করে উত্তরটা আমাকে দিবি। বলেই খাবারের ট্রে নিয়ে বাইরে বের হয়ে গেল সাদাফ। নূর তাকিয়ে রইল সাদাফের যাওয়ার পানে। নিজেকে প্রশ্ন করল নূর, আসলেই সাদাফের উপরে কিসের এত অধিকার বা কিসের এত অভিমান জমে সব সময়? কেন সাদাফের উপর নূর প্রত্যাশা বেশি করে? নীলা রহমান ছাড়া আমার আর কোন পেইজ নেই। নূর কি অবচেতন মনে সাদাফকে নিজের মনে করে? নূর কি নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে সাদাফকে, যার কারণে সাদাফ থেকে প্রত্যাশা বেশি করে? নিজেকে নিজে প্রশ্ন করছে নূর, কিন্তু কোন উত্তর পাচ্ছে না। সন্ধ্যা থেকে রুমে বসে রইল নূর। আর নিচে গেল না। রাত বাজে 10টা। নূরের খুব ঘুম পাচ্ছে, তবে সাদাফের করা প্রশ্ন ভাবতে ভাবতে নূর কখন ঘুমিয়ে গেল বলতেই পারে না। এদিকে সাদাফ সবাইকে বলে দিয়েছে 12টার সবাই ছাদে চলে যাবে, সব প্রিপারেশন করবে। ঠিক 12টার দিকে সাদাফ নূরকে নিয়ে ছাদে আসবে। তাই সবাই সেই প্রিপারেশনের জন্য আগে থেকেই ছাদে গিয়ে বাকি কাজগুলো করে ফেলছে, যাতে নূর টের না পায়। খুব ধীরে সুস্থে সবাই কাজও করছে। এদিকে সাদাফ নূরের রুমের সামনে এসে দাঁড়িয়ে দেখতে লাগলো। নূরের রুমের দরজাটা হালকা খোলা। দরজা একটু ফাঁকা করে দেখল নূর ঘুমাচ্ছে। নূরকে ঘুমন্ত অবস্থায় দেখার ভীষণ লোভ জাগলো সাদাফের। তাই রুমে ঢুকে দরজা লক করে নূরের সামনে এসে দাঁড়ালো। সাদাফ জানে সবাই এই মুহূর্তে ছাদে কাজও করছে, তাই কোন সমস্যা হবে না। সাদাফ নূরের শিয়েরের পাশে এসে হাঁটুভে অঙ্গে বসে নূরের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। মনে মনে ভাবল, এত তো ছোট নস নূর, তুই আমার অনুভূতি বুঝতে পারিস না কেন? ছোট্ট একটা প্রশ্ন করেছি, তার উত্তরও তুই নিশ্চয়ই খুঁজে পাসনি এখনো? হঠাৎ নূর নড়েচড়ে উঠল। সাথে সাথে সাদাফের হাত ধরে বুকের মধ্যে নিয়ে নিল। সাদাফের হাত ঠিক নূরের বুকে স্পর্শ করে আছে। সাদাফের অস্বস্তি হচ্ছে। হাত সরাতে চাইলে নূর আরো জোরে চেপে রাখল নিজের স্পর্শকাতর স্থানে। সাদাফ ঘামছে। শরীর শিহরিত হচ্ছে।
হঠাৎ টের পেল নূর বলছে, আপনি আমার সাথে আজকে সারাদিন অনেক খারাপ ব্যবহার করেছেন সাদাফ ভাই। নীলা রহমান লেখিকা। আপনার জন্য আমি একটু সেজেছিলাম, আপনি আমার দিকে ফিরেও তাকাননি, বরং আমাকে আর উল্টাপাল্টা কত কথা বললেন। ঘুমন্ত অবস্থায় কথাগুলো ধীরে ধীরে বলছে নূর। সাদাফ একটু ঝুঁকে এসে কথাগুলো শোনার চেষ্টা করল। নূর আবার বলতে শুরু করল। সাদাফ মুচকি হেসে কথাগুলো শুনতে লাগলো কান খাড়া করে। নূর আমতা আমতা করে আবার বলল, আপনি আমার কে হন সাদাফ ভাই? আপনি আমার কি হন? আপনি আমার কাছে আসলে আমার এমন লাগে কেন? সাদাফ দুষ্টুমি করে জানতে চাইল, কেমন লাগে নূর? নূর সাদাফের হাত আরো জোরে নিজের বুকের সাথে চেপে ধরে বলল, সুরসুরি লাগে। বলেই সাদাফের হাত নিয়েই নূর ওপাশ ফিরল। হাত টান দিলে সময়ের আগে নূরের ঘুম ভেঙে যাবে, তাই সাদাফ বিছানায় উঠে আধশোয়া হয়ে বসে রইল নূরের পাশে। সাদাফেরও কেমন সুরসুর অনুভূতি হচ্ছে। নূর হাত ছাড়ছে না। নীলা রহমান লেখিকা। এভাবে সাদাফ নূরের সাথে শুয়ে রইল। নূরের নিঃশ্বাসের বুকের উঠানামা সাদাফ স্পষ্ট অনুভব করছে। সাদাফের হাত কাঁপতে লাগলো ধীরে ধীরে। এমন সময় একটি মেয়ের স্পর্শকাতর স্থানে হাত থাকা অবস্থায় একটি পুরুষ মানুষের পক্ষে কতটুকু অস্বস্তিকর এবং যন্ত্রণাদায়ক তা কেবল টের পাচ্ছে সাদাফ। 12টা বাজতে 15 মিনিট বাকি আছে, এখন নূরকে জাগাতে হবে, কিন্তু নূরকে কিভাবে জাগাবে? সাদাফের নিজেরই তো অবস্থা খারাপ। সাদাফের কপাল ঘেমে চুইয়ে চুইয়ে ঘাম পড়ছে। হাত অস্বাভাবিকভাবে কাঁপছে। সাদাফ বুঝল আর এভাবে থাকা যাচ্ছে না। তাই নূরকে হালকা করে একটু ডাকল, নূর ঘুম থেকে ওঠ। নূর, নূর। পরেরবার ডাকটি একটু হালকা জোরে হয়। নূরে চোখ খুলো, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙ্গেই সাদাফকে এত কাছে দেখে প্রথমে ভয় পেয়ে গেল নূর, তারপর খেয়াল করল সাদাফের হাত নূর ঝাপটে ধরে আছে। সাথে সাথে হাতটি ছাড়িয়ে দিয়ে নিজে ঠিক হয়ে বসল। বসে বলল, আপনি এখানে এত রাতে? সাদাফ বলল, জরুরি কাজ আছে, একটু ছাদে আয়। নূর বলল, কি কাজ? সাদাফ বলল, জরুরি কাজ। গেলে দেখতে পারবি, তাড়াতাড়ি একটু আয়। বলেই নূরের হাত ধরে ছাদের উদ্দেশ্যে রওনা দিল সাদাফ। নূর বলল, ছাড়ুন, যাচ্ছি তো। সাদাফ বলল, না, আমার সাথে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি। ছাদের কাছে কাছে গিয়ে দেখল নূর ঘুটঘুটে অন্ধকার। সাদাফের নূরের দিকে তাকিয়ে বলল, এরকম অন্ধকার কেন? ছাদ আর আমাকে এখানে কেন নিয়ে এসেছেন এত রাতে? এখানে কি কাজ? আপনি আবার দুপুরের জন্য আমাকে মারবেন না তো? সাদাফ অবাক হয়ে তাকালো নূরের দিকে। তারপর বলল, হ্যাঁ মারব। আজকে মেরাই ফেলবো ছাদে নিয়ে। মনে মনে বলল হাদারাম একটা। ছাদে পা রাখতেই হঠাৎ করে ছাদে সবগুলো লাইট জ্বলে উঠল। ফেইরি লাইটসগুলো অন হয়ে গেল। পুরো ছাদ আলোকসজ্জায় সজ্জিত। বেলুন, ক্যান্ডেল লাইট, ফেইরি লাইট, ফুল দিয়ে পুরো ছাদ এত সুন্দর করে সাজানো হয়েছে। নূর দেখে অবাক হয়ে গেল। ওর এই 16 বছরের জন্মদিনে কখনো এরকম হয়নি। 17তম জন্মদিন যেন আসলেই অদ্ভুত। সারাদিন মন খারাপ করেছিল, অথচ রাতে এসে দেখছে ওর জন্য কত আয়োজন, যা কখনো দেখেনি নূর। এ বছরে জন্মদিনটা আসলে অনেক স্পেশাল মনে হচ্ছে নূরের কাছে। কারণটা কি সাদাফ ভাই? হয়তো সাদাফ ভাই। মনে মনে ভাবল নূর। নীলা রহমান লেখিকা। আচ্ছা, সাদাফ ভাই যে প্রশ্নটা করেছে তার উত্তর কি নূর এখনো জানে? নূর মনে মনে ভাবল। নূরের ভাবনার মাঝে সবাই সারপ্রাইজ বলে একসাথে নূরের সামনে এসে নূরকে চমকে দিল। নূর একে একে তাকিয়ে দেখল সবাই কত সুন্দর করে রেডি হয়ে ওকে উইশ করছে। হঠাৎ করে নিজের দিকে তাকালো নূর। দেখল ঘরে রাতের শোয়ার পোশাকে রয়েছে এখনো। সাথে দৃষ্টি ঘুরিয়ে সাদাফের দিকে তাকালো। এক বুক রাগ জমা হলো সাদাফের উপর। আজকে ওর জন্মদিন, সবাই কত সুন্দর করে সাজুগুজু করে ওকে উইশ করছে, অথচ ওর জন্মদিন ওকে এইভাবে নিয়ে এসেছে সাদাফ জোর করে। নীলা রহমান অরিজিনাল লেখিকা। সাদাফ চোখ দিয়ে ইশারা করল, ঠিক আছে, কোন সমস্যা নেই। নূর সাদাফের কথা চুপচাপ শুনে সামনে এগিয়ে গেল। হুমায়ুর রহমান এগিয়ে এসে বলল, হ্যাপি বার্থডে মামুনি, এই নাও তোমার বার্থডে গিফট। পরে ফজলুর রহমান, শামিহা বেগম এবং নওরিন আফরোজ এসে তাদের গিফট নূরের হাতে ধরিয়ে দিল। নূর এত গিফট হাতে রাখতে পারছে না, টেবিলে রাখল। এরপর আসলো সাইমন এবং রিমা।
নূর তাকিয়ে আছে সাদাফের দিকে, কিন্তু সাদাফের হাতে কোন গিফট নেই। সাদাফ এমন একটা ভাব যেন কিছুই হয়নি। নূরের মন খারাপ হয়ে গেল, সবাই ওকে গিফট করলো কিন্তু সাদাফ কোন গিফট করলো না। সবাই বলল, আসো কেক কাটব। নূর এগিয়ে গেল কেকের দিকে। কেক কেটে সবাইকে একটু একটু করে খাওয়ালো। কিন্তু সাদাফ দূরে দাঁড়িয়ে রইল, কাছে আসলো না। কেক কাটা হয়ে গেলে সবাই একে একে নূরকে কেক খাইয়া উইশ করল। কিছুক্ষণ পর সবাই নিচে নেমে এলো, ঠিক হলো কালকে সবাই বেড়াতে যাবে এবং দুপুরে লাঞ্চ বাইরে করবে। নূর খুশি হলো। অনেকদিন হলো বাইরে বেড়াতে যায় না, কিন্তু ভিতরে ভিতরে মন খারাপ, সাদাফ ওর জন্য কোন উপহার নিয়ে আসেনি। নূর নিজের রুমে চলে এসে দরজা চাপিয়ে দিল। ভিতরে ঢুকেই নূর অবাক হয়ে গেল, অনেকগুলো বক্স, সাথে ফুল, কয়েক বক্স চকলেট, টেডি বিয়ার, কয়েকটি পুতুল, আরো কত কি। এগুলো কে রাখলো এখানে? এগুলো তো এখানে ছিল না। নূর একে একে সবগুলো গিফট খুলে দেখতে লাগলো। একটা জায়গায় দেখতে পেলেও 16টি প্যাকেট। প্রত্যেকটা প্যাকেট খুলে খুলে দেখল নূর। প্রত্যেকটি বার্থডেতে, জন্মদিনের জন্য গিফট কেনা ছিল, শুধু দেওয়া হয়নি। সুন্দর করে কার্ড লেখা আছে, প্রত্যেক জন্মদিনে সেই বয়স, সেই অনুভূতি অনুযায়ী কিছু একটা লেখা ছিল নূরের জন্য। প্রত্যেকটি কার্ডে নূরের জন্মদিন এবং বয়স উল্লেখ করে উইশ করা আছে, তবে কোথাও এক ফোঁটা রোমান্টিক কিছু বলা নেই। নূর হতাশ হলো, মন খারাপ হলো। বান্ধবীদের দেখেছে ওদের বয়ফ্রেন্ডরা যখন জন্মদিনে উইশ করেছে, কত সুন্দর রোমান্টিক কথা লিখে উইশ করেছে। নূরের জন্মদিনের কার্ডগুলো শুধুমাত্র হ্যাপি বার্থডে পঞ্চদশী কন্যা, হ্যাপি বার্থডে ষষ্ঠী কন্যা লেখা। এগুলো কোন উইশ করা হলো? কোন রোমান্টিক কথাই নেই এতে। নূর চুপচাপ গিফটগুলো দেখতে লাগলো। কোন জন্মদিনে দেওয়া চুড়ি, কোন জন্মদিনে দেওয়া নূপুর, কোন জন্মদিনে সোনার আংটি, কোন জন্মদিনে মেকআপ। নূরের যা যা পছন্দ সেই সব কিছুই যেন একটি একটি করে দিয়েছে। 16তম জন্মদিনের প্যাকেটটির নূর খুলল। দেখল সেখানে সুন্দর একটি শাড়ি প্যাক করা। এবার বুঝতে পারল সাদাফ ভাই ওকে শাড়ি পরা দেখতে চায়। নীলা রহমান, যার জন্য শুরু থেকেই চুড়ি, গয়না, মেকআপ, নূপুর সবকিছু দিয়ে রেখেছিল। আজকে যেন উপহারটি পূর্ণতা পেল। নূর ঠিক করল আগামীকাল এই শাড়ি, চুড়ি, এই গয়না এই পরে বাহিরে বের হবে, দেখবে সাদাফের রিয়েকশন। নূর তাই করল যা সে ঠিক করেছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে শাড়ি, চুড়ি, গয়না, পায়েল টিপ পরে নূর রেডি হয়ে গেল। নূরকে দেখে সবাই অবাক হয়ে গেল। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান নূরকে দেখে বলল, কিরে মা, আজহারি শাড়ি কোথায় পেলি? মামুনি তো আমাদের বড় হয়ে গেছে। নওরিন আফরোজ ও শামিহা বেগম বললেন, তাই তো দেখছি ভাবি, এটা শাড়ি কোথায় পেলি রে? এ শাড়ি তো আমার নয়, কে দিয়েছে, কোন ফ্রেন্ড গিফট করেছে? নূরের কেন যেন মুখ দিয়ে বের হলো না, এগুলো সাদাফ ভাই গিফট করেছে। তাই বলল, হ্যাঁ, বান্ধবীরা গিফট করেছে। সবাই খুব খুশি হচ্ছে, তবে এখনো দেখেনি সাদাফ। সাদাফ দেখল কি করবে? নূর শুধু সেটাই জানতে চাচ্ছে। বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে, সাদাফ ভাই নামছে না কেন? নূরের আর তরস হইছে না। সাদাফ উপর থেকে নামছে না, তাই নিজেই সিঁড়ি বেয়ে বেয়ে একটু একটু করে উপরে উঠতে লাগল। সাদাফের রুমের আশেপাশে এসে উকি মারতেই সাদাফ বলল, দরজা খোলা আছে, ভিতরে আয়। নূর মনে মনে ভাবল, কি করে বুঝলে লোকটা আমি এসেছি? তারপরও মনে সাহস নিয়ে দরজা খুলে ভিতর প্রবেশ করল নূর। নূর ভিতরে প্রবেশ করেই দেখল সাদাফ গোসল করে মাত্র বের হয়েছে। ব্ল্যাক ট্রাউজার এবং অ্যাশ কালারের টি শার্ট পরা, গলায় টাওয়েল ঝুলানো, চুল বেয়ে বেয়ে পানি টুপটুপ করে পড়ছে। নূর যেন সব কিছু ভুলে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে। এদিকে সাদাফের অবস্থাও নাজেহাল। নূরকে এই রূপে দেখে সাদাফের যেন ভিমরি খাওয়ার জোগাড়। এরকম তো কখনো দেখেনি নূরকে, ঠিক যেন বউ বউ লাগছে। সাদাফ বারবার শুকনো ঢোক গিলছে, কিন্তু মুখে কোন কথা বলতে পারছে না। নীলা রহমান লেখিকা এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূরও সেরকম চুপচাপ সাদাফের দিকে তাকিয়ে আছে। সাদাফকে দেখতে আজ এত ভালো লাগছে কেন নূরের কাছে? অদ্ভুত কি লাগছে, বা অজানা এমন কি আছে যা সাদাফের দিকে নূরকে বারবার টানছে? ভাবতে লাগলো নূর। সাদাফকে বারবার আকর্ষণ করছে নূরের এই নারীসুলভ কা। সাদাফ ধীরে ধীরে এগিয়ে এলো নূরের কাছে, কিন্তু মুখ ফুটে একটি কথা বলেনি নূর।
ঠিক সামনাসামনি এসে দাঁড়াতেই নূর এক পা দুপা করে পিছিয়ে যেতে লাগল। নূরের কেমন যেন ভয় ভয় লাগছে, সাথে হচ্ছে সারা শরীরে শিহরণ। যতই একটু একটু করে এগোচ্ছে সাদাফ, নূর একটু একটু করে পিছাচ্ছে। এভাবে গিয়ে একেবারে দেয়ালের সাথে চেপে গেল নূর। আর যাওয়ার কোন জায়গা নেই। সাদাফ দুই হাত নূরের দুই পাশে রেখে বলল, কেন এসেছি সেখানে? নূর আমতা আমতা করে বলল, আমি তো আপনাকে। আর কিছু বলতে পারল না নূর। সাদাফ এক আঙুল রাখল নূরের ঠোঁটে, তারপর বলল, হুশ, আরেকটি কথা বলবি না। সাথে সাথে সাদাফ ঠোঁট ছোঁয়াল নূরের কাঁধে। নূর চোখ বন্ধ করে ফেলল। সাদাফ নূরের কাঁধে হালকা হালকা করে ঠোঁট ছোঁয়াল, গালে নাক ঘষতে লাগল। নূর সাদাফের স্পর্শে কেঁপে উঠল, বন্ধ করে ফেলল চোখ। ধীরে ধীরে নিঃশ্বাস যেন ভারী হতে লাগল নূরের। সাদাফ ধীরে ধীরে চোখ খুলে নূরের দিকে তাকালো, তারপর বলল, শাড়ি পরে তোকে অনেক সুন্দর লাগছে নূর, পরিপূর্ণ নারী মনে হচ্ছে। কেমন পা গল লাগছে নিজেকে আজ। সব দোষ তোর নূর। কেন এই রূপে এলি আমার সামনে? নীলা রহমান লেখিকা। তুই আমার রুমে কেন দেখাতে আসলি নূর? নূর আমতা আমতা করে বলল, আপনি উপহার দিয়েছেন তাই আপনাকে দেখাতে এসেছি। সাদাফ মুখ তুলে নূরের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর বলল, তুই কি করে বুঝলি এগুলো আমি দিয়েছি? অন্য কেউ তো দিতে পারে। আমি তো কোন গিফট আনিনি তোর জন্য। নূর বলল, বাড়িতে সবাই গিফট দিয়েছিল, শুধু আপনি দেননি, তাই ভেবেছি আপনি দিয়েছেন। সাদাফ নূরের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমার রুমে আমাকে দেখাতে এসেছিস? সবাইকে দেখিয়েছিলি রুমে যে? নূর মাথা ঝুঁকিয়ে না করল। সাদাফ তারপরে নূরের কানে হালকা ঠোঁটের স্পর্শ দিয়ে ফিসফিস করে বলল, শুধু আমার রুমে দেখাতে এসেছিস? কেন এসেছিস নূর? প্রশ্ন করেছিলি নিজেকে আমি কে হই তোর? কেন কিছু নিজে থেকে বুঝে নিস না? কেন আমার স্পর্শ বুঝতে পারিস না? নূর কোন কিছু বলতে পারছে না, কোন উত্তর দিতে পারছে না। সাদাফের ঠোঁটে নরম স্পর্শে নূর ধীরে ধীরে গলে যাচ্ছে। শিহরিত হচ্ছে তনু মন, চোখ বুজে আসছে, সুখময় যন্ত্রণা অনুভব হচ্ছে। কোথাও যেন ব্যথা হচ্ছে নূরের। সারা শরীরে মৃদু কম্পন শুরু হলো নূরের। সাদাফ অনুভব করল নূরের প্রতিটি কম্পন। নীলা রহমান। নূর কোনোমতে মুখ দিয়ে উচ্চারণ করল, আমি প্রশ্ন করেছি। আমি আর কিছু বলতে পারছে না নূর। সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, রুম থেকে যা নূর। এখানে আর এক মুহূর্ত থাকলে ভয়ঙ্কর প্রলয় হবে। সব ভে অঙ্গে চুরে শান্ত হব আমি। সইতে পারবি আমার তাণ্ডব? নূরের গালে নাক ঘষতে ঘষতে কথাগুলো বলল সাদাফ। তারপর কিছুক্ষণ থেমে নূরের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করল সাদাফ, নিজেকে প্রশ্ন কর নূর। নিজেকে প্রশ্ন করবি আমি কি হই তোর? যেদিন উত্তর দিতে পারবি সেদিন আমার সামনে এসে আমাকে প্রশ্ন করবি। সেদিন আমি তোর সব প্রশ্নের উত্তর দিব, কিন্তু আগে নিজেকে প্রশ্ন কর নূর। সাদাফ তোর কি হয়? সাদাফকে তুই কেন সবার চেয়ে আলাদা চোখে দেখিস? সাদাফকে তুই কেন শাড়ি পরে একা রুমে দেখাতে এসেছিস? নিজেকে প্রশ্ন করবি নূর। চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে প্রত্যেকটি হৃদয় স্পন্দন অনুভব করে নিজেকে প্রশ্ন করবি। বলেই নূরের গালে হালকা করে ছোট্ট চুমু এঁকে দিল সাদাফ। তারপর সাথে সাথে নূরের থেকে সরে গিয়ে নূরের দিকে তাকিয়ে বলল, রুম থেকে যা নূর। আমার ভিতরে তোলপাড় হচ্ছে, ভীষণ ভয়ঙ্কর ঝড় তৈরি হয়েছে। এখানে থাকলে তুই লণ্ডভণ্ড হয়ে যাবি, রুম থেকে যা। নূর সাথে সাথে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দরজার সাথে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল নূর। কি ভয়ঙ্কর কথা বলছিল সাদাফ। কেন এমন অনুভব হচ্ছিল আরেকটু থাকলে দম বন্ধ হয়ে মরে যেত নূর। চোখ বন্ধ করে নূর বারবার সাদাফকে কল্পনা করছিল। টাওয়েল পরা চুল দিয়ে টুপটুপ করে পানি পড়ছে, গাল বেয়ে পানি টুপটুপ করে পড়ছে বুকে। কি অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর লাগছিল সাদাফ ভাইকে। সাদাফ ভাই কেন বারবার চুম্বকের মতো আকর্ষণ করে নূরকে। নূর বুঝতে পারছে না, কিন্তু এতটুকু বুঝতে পারছে যেখানে সাদাফ ভাই থাকে সেখানে অদ্ভুত এক টান অনুভব করে নূর।
অদৃশ্য এক টান, অদৃশ্য এক আকর্ষণ, যা দেখা যায় না কিন্তু প্রতিনিয়ত নূরকে নিজের দিকে টানছে, অদ্ভুতভাবে টানছে। কিছুক্ষণ পরে নূরের দরজায় কড়া নাড়ল রিমা। বলল, তুই এখনো রেডি হয়ে বের হসনি? একটু আগে না নিচে দেখলাম, আবার কি রেডি হতে উপরে এলি? তাড়াতাড়ি বের হ, সবাই যাওয়ার জন্য প্রস্তুত, তাড়াতাড়ি আয়। নূর ভিতর থেকে বলল, আসছি, নিচে যাও, আসছি আমি। রিমা বলল, না, আমার সাথে চল। আবার তোকে রেখে গেলে আবার আমাকে উপর আসতে হবে। এক্ষুনি বের হও, না হলে আমি সাইমনকে বলছি তুই বের হবি না। দরজা ভেঙে যেন। সরি, সাইমন ভাইকে বলবো না, সাদাফ ভাইকে বলবো তুই বের হচ্ছিস না। সাদাফ ভাই, আসলে তুই সুর সুর করে বের হয়ে যাবি। সাদাফের নাম শুনে আবার লজ্জায় লাল হয়ে গেল নূর। কেউ দেখছে না, তারপরও নিজের দিকে নিজে তাকাতে পারছে না লজ্জায়। তারপর বলল, ঠিক আছে, বের হচ্ছে আমি। বলেই সাথে সাথে আয়নার সামনে গেল নূর। নিজেকে একটু দেখে পরিপাটি করে তারপর দরজা খুলল। রিমা বলল, কি চেঞ্জ করলি? একটু আগে যা দেখলাম এখনো তাই, শুধু মাঝখান দিয়ে গালগুলো একটু লাল। শুধু ব্লাশন দিতে এত টাইম লাগালি? নূর বলল, বাজে কথা বলিস না তো, চল চল, তাড়াতাড়ি চল। আজকে আমার জন্মদিন, আজকে আমার সাথে বুঝে শুনে কথা বলবি। নীলা রহমান। না হলে কিন্তু বড় আব্বুর কাছে আর বাবার কাছে বিচার দিব তোর নামে। আর সবাই জানে তুই অনেক দুষ্টু। সবাই আমার সাপোর্ট নিবে, তোকে ইচ্ছামতো বকা দিবে। আচ্ছা চল মেরি মা, সবাই তোর পক্ষই নেয়। ছোট তো তাই। মাত্র কয়েক দিনে ছোট, কিন্তু একটা নাম হয়ে গেছে ও ছোট, ও সব থেকে ভালো। আর আমরা যেন খারাপ। একটু বড় বলে তোর মতো ভালো হতে পারলাম না, চল চল। বলেই রিমা ও নূর হাসতে হাসতে উপর থেকে নিচে নামছে। সাইমন ও সাদাফ তাকিয়ে রইল উপরের দিকে। হঠাৎ সাইমনের চোখ পড়ল সাদাফের দিকে। দেখল সাদাফ ভাইয়ের ঠোঁটে যেন মুচকি একটু হাসি রেখা খেলে গেল। সাইমন সাদাফের চোখ অনুসরণ করে তাকালো সিঁড়ির দিকে। সাইমন বুঝতে পারছে না সাদাফ ভাই কাকে দেখে হাসছে। রিমাকে দেখে হাসছে নাকি নূরকে দেখে হাসছে? কনফিউজ হয়ে গেল সাদাফ। পর মুহূর্তে রিমার দিকে চোখ গেল সাদাফের। দেখল আজ রিমাকে অদ্ভুত সুন্দর লাগছে। পরক্ষণে ভাবল, সুন্দর আর এই দাইনি? ছি, আমার রুচি এত খারাপ হলো কি করে? তারপর নিজের বোনের দিকে তাকালো। মনে মনে ভাবল, আসলে সাদাফ ভাই কাকে দেখে হাসছে? আর হাসলই বা কেন? নূর বের হলো সবার শেষে রিমার সাথে। বাইরে বের হয়ে দেখল দুটো গাড়ি রেডি। একটি গাড়িতে যাবে ফজলুর রহমান, হুমায়ুন রহমান, নওরিন আফরোজ ও শামিহা বেগম, আরেকটি গাড়িতে যাবে রিমা, নূর, সাদাফ ও সাইমন। সাদাফ গাড়িতে ঢুকে ড্রাইভিং সিটে বসল, পাশে বসল সাইমন, পিছনে বসল নূর ও রিমা। সাদাফ লুকিং গ্লাসে একবার আর চোখে নূরকে দেখল। এই প্রথম শাড়ি পরা নূরকে দেখে সাদাফের ভিতরে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল তা নিয়ন্ত্রণ করতে সাদাফের অনেক বেগ পেতে হয়েছে। শুধুমাত্র সাদাফ বলতে পারবে কোন আগুনে জ্বলছিল সাদাফ। যে গুণ বাইরে থেকে দেখাও যায় না, যে গুণ পানি দিয়ে নিভানো যায় না। দাউদাউ করে জ্বলছিল সাদাফের ভিতরে, আর একটু হলে হয়তো ভিতরে জলে রে অঙ্গার হয়ে যেত সাদাফের। সবাই গাড়িতে উঠে বসলে ড্রাইভ করা শুরু করল। সাদাফ ধীরে ধীরে এগিয়ে চলল নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে যাবে একটি রেস্টুরেন্টে, সেখানেই ওরা লাঞ্চ করবে এবং বিকালে একটু বেড়াতে যাবে বাইরে, তবে আশেপাশে কোথাও। খুব বেশি একটা দূরে যাবে না, যেহেতু রাতের মধ্যেই ব্যাক করতে হবে। সিদ্ধান্ত হয়েছিল শপিং করবে পরে। নূর জানিয়েছে শপিং তো পরের দিনও করতে পারবে, কিন্তু নূর আজকে জন্মদিন উপলক্ষে বিভিন্ন জায়গায় ঘুরতে চায়, দূরে কোথাও যেতে চায়। কারণ এত বড় বয়সে নূরের আর রিমার দূরে কোথাও বেড়াতে যাওয়া হয়নি। ছেলেরা তো নিজেরা যেতে পারে, কিন্তু ওরা কারো সাথে যেতে পারে না, তাই চুপচাপ ঘরমুখ হয়ে বসে থাকতে হয়। তাইও বড় আব্বুর ও বাবার কাছে বায়না ধরেছে আজকে ওরা ঢাকার বাইরে দূরে কোথাও গ্রাম্য পরিবেশে, নিরিবিলি পরিবেশে একটু বেড়াতে যাবে। লাঞ্চ শেষ করে ওরা সবাই চলে আসলো গাজীপুর চন্দ্রা সালনা নামক একটি জায়গায়, একটি সুন্দর নিরিবিলি পরিবেশে রিসোর্ট আছে সেখানে। সারাদিন আজ এখানেই পার করবে, সন্ধ্যা নাগাদ ফিরে যাবে।
হুমায়ুন রহমান, ফজলুর রহমান, শামিহা বেগম ও নওরিন আফরোজ চলে গেলেন রিসোর্টের মালিক যে কিনা হুমায়ুন রহমানের বন্ধু তার সাথে গল্প করতে। নীলা রহমান লেখিকা। বাচ্চাদের রেখে গেলেন, তোমরা তোমাদের মতো ঘোরাফেরা করো, মজা করো। সন্ধ্যা নাগাদ আমরা সবাই ফিরে যাব বলেই তারা চারজন চলে গেলেন রিসোর্টের উপরের দিকে পার্সোনাল একটি কামরায়। এদিকে সাইমন, রিমা, নূর ও সাদাফ দাঁড়িয়ে রইল। সাইমন বলল, ভাইয়া চলো আমরা আশেপাশে কোথাও ঘুরতে বের হই, রিসোর্টের বাইরে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। ছবি তুললে খুব সুন্দর ছবি আসবে, আর তাছাড়া আজকে ওরা শাড়ি পরেছে, ওদের ছবি তো অনেক সুন্দর আসবে, দিনটি স্মরণীয় হয়ে থাকবে নূরের জন্য। সাথে সাথে রিমা বলল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া চলো প্লিজ, আজকে আমরা শাড়ি পরেছি, আজকে আমরা খুব সুন্দর করে ছবি তুলব। সাথে সাথেই সাদাফ তাকালো নূরের দিকে। নূর কোন কথা বলছে না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে। সাদাফ বুঝতে পারল নূরেরও ইচ্ছা আছে যাওয়ার, তাই বলল, ঠিক আছে চল। বলেই গাড়ির চাবিটি সাইমনের দিকে দিয়ে বলল, গাড়ির মধ্যে ক্যামেরা আছে, নিয়ে আয়। বলেই সাদাফ সামনে দিকে হাঁটতে শুরু করল। রিমা আর নূর পিছনে পিছনে যাচ্ছে। সাইমন গেল ক্যামেরা আনতে গাড়ির কাছে। তবে চারজন হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে পৌঁছতেই দেখতে পেল একটি ঘাট বাঁধানো পুকুর, যেখানে একটি নৌকো বাঁধা আছে। নীলা রহমান লেখিকা। নূর সাথে সাথে বলে উঠল, আমি নৌকায় গিয়ে ছবি তুলব। রিমাও বলল, হ্যাঁ হ্যাঁ চল চল, দুজন নৌকা বসে ছবি তুলব। সাইমন ক্যামেরাটা সাদাফের দিকে দিয়ে বলল, ভাইয়া ছবি তোলার জন্য তুমি বেস্ট। সুন্দর করে ওদেরকে ছবি তুলে দাও, আমি একটু এদিক ওদিক দেখি আরো কি কি সুন্দর জায়গা আছে। এটা হচ্ছে বাহানা জায়গা দেখার নাম করে দূরে গিয়ে একটু সিগারেট খাবে, ওর সিগারেট খাওয়ার অনেক নেশা উঠে গিয়েছে। একটু দূরে গিয়েই সিগারেট ধরালো সাইমন। এখান থেকে ওদেরকে দেখা গেল নূর বা রিমাদের ওইখান থেকে, বা সাদাত ভাইয়ের এখান থেকে সাইমনকে দেখা যাবে না, তাই নিচু হয়ে সিগারেট খেতে লাগলো। এদিকে সাদাফ ক্যামেরার লেন্স দিয়ে বারবার নূরকে দেখছে। নূর বিভিন্নভাবে ছবি তুলছে রিমা আর নূরের। নূর একটু একটু লজ্জা পাচ্ছে, সাদাফ বুঝতে পারছে। ক্যামেরা দিয়ে যখন নূরকে দেখছিল সাদাফের মুখ আপনা আপনি একটু হাসির মৃদু রেখা খেলে গেল। কেমন যেন লাগছে নূরকে, কখনো এই রূপে নূরকে দেখেনি। যখন নূরের জন্য শাড়ি, চুড়ি, পায়েল, গহনা কিনেছিল তখন কল্পনা করেছিল, কিন্তু আজ নূরের যে রূপ দেখতে পেল তা যেন কল্পনারও অতীত। সাদাফ বুঝতে পারিনি নূরকে কখনো শাড়ি পরায় এতটা মোহনীয় লাগবে। সাদা এক দৃষ্টিতে তাকিয়ে রইল ক্যামেরার দিকে। ওই দিক থেকে রিমা আর নূর চিৎকার করে যাচ্ছে, ছবি তোলা হয়েছে, আমরা কি পোজ চেঞ্জ করব? কিন্তু সাদাফের যেন সেদিকে কোন খেয়াল নেই, সাদা জুম করে করে নূরকে দেখায় ব্যস্ত। হঠাৎ সাদাফের ভ্রুজোড়া কুঁচকে গেল কিছু একটা দেখে। সাদাফ আরও একটু জুম করে দেখল। দেখেই নূরের দিকে তাকালো, তারপর দ্রুত পায়ে হেঁটে গিয়ে রিমাকে বলল, যা তো সাইমনকে একটু ডেকে নিয়ে আয়। রিমা সাথে সাথে সাইমনকে ডাকার জন্য গেলে সাদাফ চলে আসলো নূরের কাছে নৌকায়। নূর সাদাফকে এরকম দেখে কিছু বলছে না, এমনকি লজ্জায় সাদাফের দিকে তাকাতেও পারছে না। সাদা কিছুক্ষণ ভাবল কিভাবে বলবে, তারপর নূরের দিকে তাকিয়ে বলল, নূর কাছে আয়। নূর অবাক হয়ে গেল, এরকম একটা জায়গায় কাছে কেন ডাকছে? নূর শুকনো ঢোক গিলতে লাগল, হাতের আঙ্গুল দিয়ে আরেক হাতের আঙ্গুল খুঁটতে লাগল। সাদাফ বলল, সময় নেই নূর, কাছে আয় জলদি, ওরা চলে আসবে, তাড়াতাড়ি কাছে আয়। নূর আমতা আমতা করে মাত্র মুখ খুলবে জিজ্ঞেস করার জন্য কেন, তার আগে সাদাফ নিজেই কাছে চলে আসলো নূরের কাছে। তারপর সাথে সাথে হাত দিয়ে দিল নূরের ব্লাউজের নিচের অংশে, যেখানে ইনারের একটা অংশ দেখা যাচ্ছে। সাথে সাথে ব্লাউজ টান দিয়ে একটু নামিয়ে দিল এবং ইনারটা একটু ভিতরে দিয়ে দিল। সাদাফের এমন স্পর্শকাতস্থানে স্পর্শে নূর কেঁপে উঠল, চোখ বন্ধ করে ফেলল সাথে সাথে। সাদাফ একটু ঝুঁকে এসে বলল, এই কালার ব্লাউজের সাথে কেউ এই কালার ইনার পরে? পরে কিছু একটা ভেবে বলল, ও এর আগে তো তুই কখনো শাড়ি পরিসনি, তাই হয়তো এর সাথে ম্যাচিং করে তোর কিছু কিনা নেই। এখন থেকে তাহলে আমি যখনই তোকে শাড়ি গিফট করব সাথে সাথে সব কিছু ম্যাচিং করে কিনে দেব। আর সেফটি পিন কোথায়? সেফটি পিন দে, এটা ব্লাউজের সাথে সেট করে দিতে হবে, না হলে বারবার বের হয়ে থাকবে।
আমার একদম পছন্দ না নূর, আমার জিনিস অন্য কেউ দেখবে। সাদাফের হাত এখনো ব্লাউজের নিচের অংশে থাকায় নূর চোখ বন্ধ করে রইল, কোন কথা বলতে পারছে না। থরথর করে শরীর, হাত পা কাঁপছে। সাদাফ খুব সুন্দরভাবেই অনুভব করতে পারছে নূরের প্রতিটি কম্পন এবং মুগ্ধ নয়নে তাকিয়ে আছে নূরের দিকে। কিছুক্ষণ পরে ভাবল ওরা চলে আসবে, তাই নূরকে বলল, নূর তাড়াতাড়ি সেফটি পিন দে, লাগিয়ে দিচ্ছি, ওরা চলে আসবে। নূর পিট পিট করে চোখ খুলল। হঠাৎ মনে পড়ল সেফটি পিন চাচ্ছে, সেফটি পিন দিতে হবে। আমতা আমতা করে বলল, আমার কাছে তো এক্সট্রা কোন সেফটি পিন নেই। সাদাফ কিছু একটা ভাবল, ভেবে বলল, শাড়ির কুচিতে লাগিয়েছিস, কুচি থেকে খোল। নূর কাপা কাপা কণ্ঠে বলল, আমি একা কি করে খুলবো, আমাকে তো রিমা লাগিয়ে দিয়েছিল। আচ্ছা তুই সুন্দর করে দাঁড়া, আমি খুলে দিচ্ছি। একা একা খুলতে পারবি না, বলল সাদাফ। নূরকে সুন্দর করে দাঁড় করিয়ে দিয়ে হাঁটু ভেঙ্গে নূরের শাড়ির কাছে বসে কাপা কাপা হাতে নূরের শাড়ির কুচিতে হাত রাখল। নূর সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলল। সাদাফ কুচি থেকে সেফটি পিন খুলতে লাগল। সাদাফের এমন কাণ্ডে এবং স্পর্শে নূর বার শিহরিত হচ্ছে। মনের মধ্যে অজানা ভয় এবং আশঙ্কা জেঁকে ধরেছে নূরকে। নীলা রহমান, কেন এমন হয় এরকম বারবার অন্য কেউ আসলে তো নূরের ভিতরে এরকম তোলপাড় শুরু হয়ে যায় না। বারবার সাদাফ ভাইয়ের স্পর্শে কেন নূরের ভিতর সবকিছু জলে পু রে নিঃশেষ হয়ে যায়। মনে হচ্ছে কোথাও কেউ গুণ যা লিয়ে দিয়েছে, নূর সেই গুণের দহনে প্রতিনিয়তি লছে। এদিকে সাদাফের অবস্থাও নাজেহাল। এমন একটি জায়গায় হাত দিয়ে সেফটি পিন খুলতে হচ্ছে, সাদাফের হাতও কাঁপছে। কখনো এমন হয়নি সাদাফের। নূরকে অনেক ভালোবাসে, ভীষণ ভালোবাসে, কিন্তু এমনভাবে কখনো স্পর্শ করা হয়নি নূরকে। চুমু খেয়েছে কিন্তু কখনো স্পর্শ ধরতে গিয়ে হাত পা কেঁপে উঠেনি সাদাফের। আজ কাঁপছে, ভীষণ কাঁপছে। সাদাফ কোনোমতে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে সেফটি পেনটি হাতে নিয়ে আবার ব্লাউজের সেই নিচের অংশে ধরে ইনারের সাথে সেট করে দিল। তারপর নূরের কাছাকাছি কানের কাছে ঝুঁকে কাপা কাপা কণ্ঠে সাদাফ বলল, এখন থেকে নিজে এসব খেয়াল রাখবি, অন্য কাউকে যেন খেয়াল করতে না হয়। বড় হয়েছিস, সবকিছু দেখে খেয়াল করে তারপর বের হবি। যা আমার তা শুধু আমি দেখব নূর। অন্য কেউ এদিকে নজর দিবে দেখবে, তা আমি একদম সহ্য করব না নূর। নূর চোখ বন্ধ রাখা অবস্থায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। কি সব বলছে সাদাফ ভাই? এসব শুনে নূরের ভিতরে সবকিছু কেঁপে কেঁপে উঠছে। কেন বারবার এরকম হয়? সাদাফ ভাইয়ের প্রত্যেকটি কথায় নূরের কেন শিহরিত হয়? কেন মনে হয় শিরদাঁড়া বেয়ে শীতল কোন ঝর্ণার স্রোত নেমে যাচ্ছে? এ এক ভীষণ যন্ত্রণা, সুখময় যন্ত্রণা নূর অনুভব করতে পারছে। সাদাফ ভাইকে ভাবতে গিয়ে যে যন্ত্রণা অনুভব হয়, সে যন্ত্রণার মধ্যেও সুখ খুঁজে পায় নূর। ভাবতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সাদাফ আরও একটু ঝুঁকে এসে নূরের কানে কানে বলল, আর শোন, এরপর থেকে শাড়ি পরলে শুধুমাত্র আমার সামনে পরবি। এরপর যখন শাড়ি পরবি, সেই শাড়ি আমি নিজের হাতে খুলব। মনে যেন থাকে। তাই তার আগ পর্যন্ত শাড়ি পরা নিষিদ্ধ তোর জন্য। কথাটি বলেই সাদাফ আবার নিজে জায়গায় ফিরে এলো, ক্যামেরা হাতে নিয়ে দাঁড়িয়ে বাকি ছবিগুলো দেখতে লাগলো। এর মধ্যেই হেঁটে হেঁটে চলে আসছে রিমা ও সাইমন। দুজনের মধ্যে লেগে গিয়েছে ঝগড়া। রিমা ওইখানে যেয়ে দেখে সাইমন সিগারেট খাচ্ছে। সাইমন সিগারেট খাচ্ছে, এটা কেন খাচ্ছে এখানে এসে জানতে চাইল। আগে জানতো না, তাই দুজনের মধ্যে ঝগড়া লাগছিল। রিমা বলল, ও সাদাফ ভাইকে বলে দিবে সাইমন সিগারেট খায়। এদিকে সাইমন বলছে, সিগারেট খেয়েছি তো কি হয়েছে? ছেলেরা একটু একটু খাই, আর তোকে কে বলেছিল এখানে এসে দেখতে? রিমা বলল, আমাকে সাদাফ ভাই পাঠিয়েছে তোকে নেওয়ার জন্য, তাই এসেছি, আমার স্বাদ লাগে নাই তোকে এখানে এসে নিতে। সাইমন বলল, বে-আদবি করবি না। তোর থেকে গুনে গুনে 4.5 বছরের বড় আমি, সম্মান দিয়ে কথা বলবে বে-আদব? ওরে আমার বড় রে, ওকে নাকি আবার সম্মান দিতে হবে? সিগারেটখোর দ্বারা আমি এক্ষুনি যে সাদাফ ভাইকে বলছি তুই নাকি বড়, তাই সিগারেট খাস। সাইমন বলল, আরে আজব তো, কখন আমি বললাম আমি বড় তাই সিগারেট খাই?
একটু সিগারেট খাই, ভার্সিটিতে পড়ি, তা তোর কাছে কেন জবাব দিতে হবে আমার? তুই আমার কে যে আমার সবকিছু ব্যাপারে দিয়ে খোঁজ খবর রাখিস? নীলা রহমান, লেখিকা। জবাবদিহিতা চাস আমার কাছে? তুই আমাকে গার্লফ্রেন্ড নাকি বউ? রিমার পা থেমে গেল আপনা আপনি। চুপ হয়ে গেল, থ হয়ে গেল এক মুহূর্তের জন্য। সাইমনের মুখ থেকে গার্লফ্রেন্ড বা বউ কথাটি শুনে কেমন যেন অদ্ভুত লাগলো রিমার কাছে। কখনো তেমন ভেবে দেখেনি, কিন্তু সব ব্যাপারে যে খোঁজখবর রাখে, জবাব চায়, এই ব্যাপারটি সত্য, এটা রিমা নিজেও জানে, কিন্তু নিজেকে আটকাতে পারে না। সাইমন আর কোন কথা বলল না, রিমাকে পাশ কাটিয়ে চলে গেল। রিমা তখনও দাঁড়িয়ে রইল। হঠাৎ কেমন যেন লাগছে রিমার। তারপর ধীরে ধীরে সাইমনের পিছু পিছু হাঁটতে হাঁটতে সাদাফদের কাছাকাছি চলে এলো। এসে দেখল সাদাফ ভাই ক্যামেরা নিয়ে কিছু একটা করছে। সাইমন বলল, ভাইয়া ছবি তোলা শেষ? ওইখানে চলো, একটা পুকুর পাড় আছে, ওইটাও খুব সুন্দর। নূর সাথে সাথে বলল, ঠিক আছে চলো আমরা ওইখানে যাই। এমনিও এখানে দাঁড়িয়ে থাকতে কেমন যেন সংকোচবোধ হচ্ছিল নূরের, তাই সাদাফকে রেখেই সাইমন ও রিমার সাথে তাড়াতাড়ি হেঁটে সামনে চলে গেল। সাদাফ ক্যামেরা নিয়ে পিছনে পিছনে হাঁটতে লাগল। ওইখানে গিয়েও রিমা ও নূর গুটিকতক ছবি তুলল। কয়েকটা পছন্দ হলো, কয়েকটা হলো না। কিন্তু বিকাল হয়ে আসছে সাদাফ তাই বলল, চল রিসোর্টে ফিরে যাই। ওখানে গিয়ে একটু কফি খাবো, মাথা খুব ধরেছে। সবাই রিসোর্টে ফিরে এসেই লবিতে বসে কফি অর্ডার দিল। নূর চুপচাপ বসে আছে। রিমাও আজকে চুপচাপ, কোন কথা নেই। বারবার ওর কানে বেজে উঠছে সাইমনের বলা কথাটি, তুই কি আমার বউ নাকি গার্লফ্রেন্ড? এই মুহূর্তে রিমার মনে হতে লাগলো, একসময় তো সাইমন ভাইয়ের গার্লফ্রেন্ড হবে, বউ হবে, তখন যদি সব ব্যাপারে এরকম খবরদারি করতে যায় রিমা, বউ কি এটা মেনে নিবে? সবার জন্য কফি চলে আসলো। দেখলো 3টা কফি আর একটা জুস। নূর বলল, ওই জুস কার জন্য? সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, তোর জন্য, তুই আন্ডার 18, তাই তো কফি খাওয়ার বয়স হয়নি। যখন 18 হবে তখন তুই কফি খাবি, এর আগে জুস খা। নূর বলল, না, আজকে আমার জন্মদিন আর আমি বড় হয়েছি। কফি খাওয়ার জন্য 18 বছর হতে হয়, কে বলেছে? আমার কি আজকে বিয়ে হচ্ছে যে বিয়ে হতে হলে 18 বছর হতে হবে? সাদাফ নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে ছিল। তারপর হঠাৎ বলে উঠল, বিয়ের জন্য 18 বছর হতে হয় না, এর আগে অনেক মানুষের বিয়ে হয়ে যায়। বিয়ের কথায় সাথে সাথে নূর সাদাফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে বসল, তা আপনার যে এত বছর বয়স হয়েছে, আপনি বিয়ে করছেন না কেন? আপনি বিয়ে না করলে তো আমার ভাইকেও বিয়ে করাতে পারবো না? সাদাব কিছুক্ষণ তাকিয়ে রইল নূরের দিকে। তারপর নূরকে একটু খেপানোর জন্য বলল, হ্যাঁ, বিয়ে করব, সামনে মাসে বিয়ে করব। তোরা প্রস্তুত থাকিস অনেক আনন্দ করার জন্য। কে কোন গানে নাচবে সেটাও রেডি করে রাখিস, আমার বিয়ে বলে কথা। খুব আনন্দ করতে হবে, আর নূর তো সব থেকে বেশি আনন্দ করবে। এ বাড়ির সবচাইতে ছোট বলে কথা, আমার বিয়ে নিয়ে তো সবচাইতে বেশি এক্সাইটমেন্ট ওরই হবে। তাই না নূর? জানতে চাইল সাদাফ নূরের দিকে তাকিয়ে। সাদাফের দিকে তাকালো নূর। তারপর চোখ নিচে নামিয়ে চুপচাপ বসে রইল। নূরের মন খারাপ। কিন্তু রিমারও আজ মন খারাপ। একটু আগে বলা নূরের কথায় যে সাদাফের পর সাইমনের বিয়ে। একটু আগে সাইমনও বলল গার্লফ্রেন্ড ও বউয়ের কথা, তাহলে কি সাইমনের জীবনে কেউ আছে যা রিমা এখনো জানে না? কাপড়চোপড় থেকে শুরু করে খাওয়া দাওয়া, সব ব্যাপারে রিমা জবাবদিহিতা চায়। সিগারেট কয়টা খাবে সে ব্যাপারে জবাবদিহি চায়, কিন্তু ওর গার্লফ্রেন্ড আছে এই ব্যাপারটা তো রিমা জানে না। তাহলে কি সাইমন ইচ্ছা করে ওর কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে গেছে? নূর জানে অথচ ও জানে না। ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না রিমা। তাই রিমা চুপচাপ মন খারাপ করে বসে রইল। দিকে নূর চুপচাপ মন খারাপ করে ভাবছে, একটু আগেও ওর সাথে কেমন করে কথা বলেছিল সাদাফ ভাই, আর এখন বলছে সামনের মাসে বিয়ে, সামনে মাসে বিয়ে। বিয়ে যখন করবে তাহলে নূরের সাথে এসব কেন করে? ভীষণ মন খারাপ হতে লাগলো নূরের। আর কখনো কথা বলবে না সাদাফ ভাইয়ের সাথে। মনে মনে ঠিক করে ফেলল নূর। সাদাফ কফি পান করছে আর মনে মনে বলছে, একটু জল নূর, ভিতরে ভিতরে একটু জল।
তোকে আমি কিছু প্রশ্ন করেছিলাম যার উত্তর তুই আমাকে দেওয়া তো দূরের কথা নিজে থেকেই উত্তর খুঁজে পাচ্ছিস না। এখন আমি চাই দিনরাত তুই জ্বলবি আর নিজেকে নিজে প্রশ্ন করবি কেন আমি সবার থেকে আলাদা? আমার প্রতি তুই কি অনুভব করিস নিজে থেকে উত্তর খুঁজে বের কর। এদিকে সাদাফ ও সাইমন মনের সুখে কফি পান করছে। সাদাফ মনে সুখে কারো নূরকে খেপিয়েছে জানে নূর ভিতরে ভিতরে জ্বলছে আর সাইমন কোন কিছু না বুঝেই রিমার ভিতরে কি চলছে না চলছে কিছুই জানে না ও এমনি এমনি মনের খুশিতে কফি পান করছে। একে রিসোর্টের উপরে পার্সোনাল কামরায় বসে আড্ডা মারছে হুমায়ুনুর রহমান, ফজলুর রহমান, নওরিন আফরোজ, শামিহা বেগম এবং এই রিসোর্টের মালিক অর্থাৎ হুমায়ুন রহমানের ছোটবেলার বন্ধু করিম মোল্লা। মোল্লা নামটা নিয়ে ছোটবেলা থেকেই ভীষণ খ্যাপাত হুমায়ুন রহমান। মোল্লার কোন কিছুই ছিল না ওর মধ্যে, বরং ভয় ছিল, অথচ সেই লোকের নামের পেছনে লাগানো ছিল করিম মোল্লা। এটা নিয়েই সব বন্ধুরা হাসাহাসি করত, সেই কথাটি এখন উঠেছে। করিম মোল্লা বলল, দেখুন ভাবি, সেই ছোট্টবেলা থেকে আমার নামটা নিয়ে এরকম দুষ্টুমি ফাজলামি করে। আচ্ছা আমি কি এমন এন্ডামি করেছি বলেন তো? যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি, সব সময় এক নারীতেই আসক্ত ছিলাম, তাহলে আমি এন্ড কিভাবে হলাম? নওরিন আফরোজ বলল, ঠিকই বলেছেন ভাইয়া। হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলল, আপনি ওনার নাম নিয়ে খেপাচ্ছেন কেন? এমনিও তো মানুষের নাম নিয়ে খাপাতে হয় না, আর তাছাড়া উনি এমন কি করেছেন? ফজলুর রহমান বলল, কি যে করেছেন তা তোমাকে বলবে না ভাবি? আমি অবশ্যই বলতাম, কিন্তু করিম ভাইয়ের কথা বলতে গেলে এখন আমার বড় ভাইয়ের পোলও খুলে যাবে, তাই আর কিছু বলবো না। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সবার রাত 10টা বেজে গেল। খাবার অর্ডার দিয়েছে, একটু পরে খাবার পার্সেল চলে আসবে, বাইরে খাওয়া দাওয়া করলে আরও সময় নষ্ট হবে, তাই খাওয়া দাওয়া করেনি। এদিকে রিমা এবং নূর দুজনেরই মন খারাপ। কারণ জানাই, কিন্তু নওরিন আফরোজও পুরো গাড়িতে চুপচাপ রয়েছে। তেলে বেগুনে জলে আছে হুমায়ুন রহমান, ভয়েও কিছু বলতে পারছে না। নীলা রহমান লেখিকা। পোল আসলেই খুলে গিয়েছে। ভার্সিটি লাইফে কোন কোন মেয়ের সাথে একটু ঠাঙ্কিমা রতে চেয়েছিল সবকিছু বলে দিয়েছে বন্ধু করিম মোল্লা। এগুলো শোনার পর থেকেই চোখে চোখে বুঝাচ্ছে বাড়িতে চলো, খবর আছে। হুমায়ুর রহমান আসলেই ভয় পাচ্ছে, বিবাহিত জীবনের এত বছর পার হয়ে গেল, বউকে এভাবে রাগ করতে দেখেনি। আজ কিনা কি শুনল সেই ভার্সিটি লাইফের কথা, সেগুলো শুনে বউ তেলে বেগুনে জ্বলে আছে। ফজলুর রহমান মনে মনে হাসছে, চাইছিল না ভাইয়ের পোল খুলতে, কিন্তু ভাবি জোর করাই কিছু কথা বলতে গিয়েই করিম মোল্লা যে শুরু হলো তাকে আর থামানো গেল না। শামিহা বেগম রাগ করে রয়েছে স্বামী ফজলুর রহমানের উপর। কেন বলতে গেল শুধু শুধু ভাবি মন খারাপ হলো। রাগ করে রয়েছে, আল্লাহ জানে বাসায় গেলে কি হবে। রাত 10টা, ডিনারে টেবিলে সবাই একত্রে বসেছে। পরিবেশ থমথমে। সবাই কেমন চুপচাপ। কেউ কিছু বুঝতে পারছে না। ভয় জিজ্ঞেসও করছে না। নওরিন আফরোজ জোরে জোরে সব প্লেট গ্লাস রাখতে লাগল। হুমায়ুন রহমানে শুকনো ঢোক গিলছে বারবার। সাদাফ একবার তাকালো নূরের দিকে। দেখল নূর চুপচাপ মাথা নিচু করে খাচ্ছে। বুঝল কাজ হয়েছে, ভিতরে ভিতরে খুব জ্বলছে মেয়েটা। নীলা রহমান। এদিকে সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, তরকারিটা একটু দে তো রিমা। রিমা চুপচাপ, কোন কথা নেই। চুপচাপ তরকারির বাড়িটা এগিয়ে দিল সাইমনকে। সাইমন তো অবাক হয়ে গেল। এখানে দুটো কথা ওকে শোনানো উচিত ছিল, কিন্তু মুখে কোন কথাই বলল না। রিমা চুপচাপ রইল। মনে মনে ভাবল, রিমা তো এমন নয়, একটা কথা বিনিময়ে দুইটা খোঁচা না মারলে কোন কাজ করে না। কি এমন হলো আজ রিমা এত চুপ? সবাই একরকম চুপচাপ খাওয়া দাওয়া করে, যার যার রুমে চলে গেল। সাদাফ গেল নিজের রুমে, যাওয়ার সময় দেখল নূর কোন কথাই বলল না। পেছনে ফিরে একবার তাকালো না। চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা চাপিয়ে দিয়ে শুয়ে পড়ল। তাই সাদাফও নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগল। জানে নূর কষ্ট পাচ্ছে সাদাফের বিয়ের কথা শুনে, কিন্তু মেয়েটা যে বড্ড অবুঝ। কিন্তু এই বয়সে ওর অ্যাটলিস্ট এটা বোঝা উচিত সাদাফ নূরের কাছে কি চায়, কেন চায়, ওর প্রতি সাদাফের অনুভূতি কি।
এটা তো বুঝতে পারছে না, এমনকি ও নিজে সাদাফের প্রতি কি অনুভব করে সেটাও বুঝতে চায় না। কিন্তু অনেক সময় হয়েছে, এখন বুঝতে হবে সাদাফ ওর কি। যদি এতে ওর মন খারাপ করিয়েই ওকে বোঝাতে হয় তবে তাই সই। নীলা রহমান লেখিকা। কিন্তু সাদাফ চায় নূর যেন বুঝতে পারে সাদাফের প্রতি ওর ফিলিংস কি, অনুভূতি ঠিক কি ধরনের। রাত বাজে 1টা। নূরের কোনোভাবে ঘুম আসছে না, বারবার বিছানায় এদিক ওদিক করছে। কোনোভাবেই মানতে পারছে না সাদাফ ভাইয়ের বিয়ে হবে, পাশের রুমে সাদাফ ভাইয়ের সাথে অন্য কোন একটা মেয়ে থাকবে। অন্য একটা মেয়ের সাথে সাদাফ ভাই সব সময় ঘুরতে যাবে, অন্য একটা মেয়ের সাথে সাদাফ ভাই এক বিছানায় ঘুমাবে, সব সময় থাকবে, নূর থাকবে পেছনে পেছনে। কোনোভাবে এটা মানতে পারছে না নূর। অন্য কোন মেয়েকে সাদাত ভাই মুগ্ধ দৃষ্টিতে দেখবে, সব সময় সুন্দর বলবে, শাড়ি চুড়ি গয়না অন্য একটি মেয়ের জন্য কিনে আনবে, এটা কোনোভাবেই সহ্য করতে পারছে না নূর। চুপচাপ বিছানায় উঠে বসল নূর। চোখ বন্ধ করে কল্পনা করল সাদাফ ভাই অন্য কোন মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায়। যা যা নূরের সাথে করেছে তা এখন অন্য কারো সাথে করছে। চুমু খাচ্ছে। নূর সাথে সাথেই চোখ খুলে ফেলল। ছটফট করছে নূর। ভিতরে জ্বলছে ভীষণ। কেন এত অস্থির লাগছে বুঝতে পারছে না নূর। রুমের এদিক ওদিক পাইচারি করতে লাগলো। তারপর হঠাৎ মনে পড়ল ওর রুমে ওর মায়ের ফোন আছে। পড়ালেখার জন্য বান্ধবীদের সাথে কথা বলতে মাঝেমধ্যে ফোন এনে রাখে। এখানে নিশ্চয়ই সাদাফ ভাইয়ের নাম্বার আছে। তাই কি যেন মনে করে সাদাফ ভাইয়ের নাম্বারে ফোন লাগালো। 2-3 রিং হওয়ার সাথে সাথেই সাদাফ ফোন ধরল। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখল ছোট আম্মুর নাম্বার, কিন্তু সাদাফ জানে ছোট আম্মু এত রাতে ফোন দেয়নি, দিয়েছে তার ছোট্ট রাজকুমারী। সাদাফ ফোন রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যালো, এত রাতে জেগে আছিস কেন? ঘুমাসনি কেন? আর এই ফোন তোর কাছে কেন? নূর ভয় পেয়ে গেল। ফোন ধরে বাঘের মতো তর্জন গর্জন শুরু করে দিয়েছে লোকটা। এতগুলো প্রশ্ন করেছে, কোন প্রশ্নের উত্তর দিবে নূর? নূর আমতা আমতা করে বলল, আম্মুর ফোন মাঝেমধ্যে আমার কাছে থাকে, তাই আর ঘুম আসছিল না, তাই এমনি ভাবলাম আপনাকে একটা ফোন দেই। সাদাফ মুচকি হাসল। কিন্তু হাসির কোন শব্দ হলো না। কপালে এক আঙুল দিয়ে চুলকাতে চুলকাতে বলল, তা কি মনে করে ফোন দিয়েছিস? কিছু বলবি? নূর কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। চুপ করে রয়েছে। নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শুনতে পারছে না সাদাফ। সাদাফও অপর প্রান্তে চুপ করে রইল। কিছুক্ষণ পর নীরবতা ভেঙ্গে সাদাফ প্রশ্ন করল, আমাকে কিছু বলতে চাচ্ছিস নূর? বলতে চাইলে বল, সমস্যা নেই। নূর যেন এই কথাটির অপেক্ষায় ছিল। সাথে সাথে কাল বিলম্ব না করে জিজ্ঞেস করে বসল, আপনি কাকে বিয়ে করবেন 1 মাস পর? সাদাফ এবার যেন আরেকটু বেশি হাসল। কিন্তু হাসির কোন শব্দ হলো না। কিছুক্ষণ পর বলল, যাকেই বিয়ে করি তাতে তোর সমস্যা কি? আর আমার বিয়ের কথা নিয়ে রাত 1টার পর তুই আমাকে ফোন দিয়েছিস? এই কথা তো কালকেও জিজ্ঞেস করতে পারতি। আমার বিয়ে নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? নূরের রাগ হচ্ছে। অভিমান হচ্ছে ভীষণ। যা লাপোড়া হচ্ছে মনের ভিতরে। কোনোমতে ফোঁস ফোঁস করতে করতে বলল, আপনি বিয়ে করতে পারবেন না। কেন বিয়ে করবেন? আপনার কি এমন বয়স হয়েছে আপনার বিয়ে করতে হবে? পাশের বাড়িতে একটা লোকের তো 30 বছর চলে, কই সে তো এখনো বিয়ে করল না। নূরের অভিমানী কণ্ঠে কথাগুলো শুনে ভিতরে ভিতরে অনেক মজা পাচ্ছে সাদাফ, কিন্তু বাহিরে কড়া কণ্ঠে বলল, সেই লোক বিয়ে করছে না কারণ সেই লোকের চা হিদা নেই, আমি বিয়ে করব কারণ আমার চা হিদা আছে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। নূরের যেন এবার কান্না পাচ্ছে। কান্না আটকাতে পারছে না। নাক টেনে টেনে প্রশ্ন করল, তারপরও আপনাকে বিয়ে করতেই হবে? সাদাফ এবার একটু সিরিয়াস হয়ে জিজ্ঞেস করল, আমি বিয়ে করলে তোর সমস্যা কি নূর? এসব কথা বলে তুই কি প্রমাণ করতে চাইছিস? কে বিয়ে করলো না কে বিয়ে করেছে তা দিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। আমার বিয়ের সাথে তো সম্পর্ক কি? তুই কেন চাচ্ছিস না আমি বিয়ে করি সেটা বল। নূরের এবার গ হলো, ভীষণ গ হলো। বিয়ে যখন করবে অন্য কাউকে, তাহলে নূরের সাথে এতদিন এগুলো কি করেছে? তাই নিজের রাগ দমিয়ে রাখতে না পেরে বলে বসল, এমনি আমি চাই না আপনি বিয়ে করেন।
এটা আমার সহ্য হবে না। আপনার রুমে অন্য একটা মেয়ে থাকবে। আপনি অন্য একটা মেয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবেন, আপনি অন্য কাউকে সুন্দর বলবেন, অন্য কাউকে নিয়ে আইসক্রিম খাওয়াবেন, চটপটি খাওয়াবেন, অন্য কাউকে নিয়ে ঘুরতে যাবেন, শাড়ি কিনে দিবেন, চুড়ি কিনে দিবেন। আমি এসব রংঢং দেখতে পারবো না এই বাড়িতে। আপনার রুমে অন্য কোন মেয়ে ঢুকতে পারবে না, ব্যাস এটাই শেষ কথা। নূরের কান্না মাখা কথাগুলো শুনে সাদাফ ভীষণ মজা পেল। সাদাফ চাইছে নূর নিজে থেকে বুঝতে পারুক সাদাফ ওর জন্য কি। বোকা মেয়েটা জেলাস তো হচ্ছে, কিন্তু জেলাসির কারণটা এখনো বুঝতে পারছে না। শুধু চাইছে না সাদাফের রুমে কেউ থাকুক, কিন্তু সাদাফের মনে যে নূর আছে সেটা কি কখনো বুঝতে পারবে মেয়েটা? সাদাফ আর একটু খেপানোর জন্য বলল, ঠিক আছে, শাড়ি চুড়ি আমি তোর জন্য কিনে দিব। সুন্দর, আমি তোকে বলবো। আইসক্রিম ফুচকা খাওয়ানোর সময় আমি তোকেও নিয়ে যাব, এখন খুশি? মাঝে মধ্যে তুই আমার রুমে আসতে পারবি, আমি আমার বউকে বলে দিব তোকে যেন না না করে রুমে ঢুকতে। নূর এবার ভীষণ রাগের মাথায় বলে বসল, তারপর আপনি বিয়ে করবেন? সাদাফ বলল, হ্যাঁ, বিয়ে শুধু সুন্দর বলার জন্য আর আইসক্রিম ফুচকা খাওয়ানোর জন্য করে না। বিয়ে করার আরও অনেক কারণ থাকে। সেই সব কারণের জন্য বিয়ে করতে হবে, কারণ তোর সাথে তো আর এইসব করতে পারবো না, তুই তো আমার রুমে রাতে থাকতে পারবি না। হয়তো আসবি যাবি ঘুরে ফিরে চলে যাবি, কিন্তু আমার রুমে সারাক্ষণ থাকতে পারবি না। বিয়ে করলে বউ আমার সাথে রাতে ঘুমাবে, আমার সাথে ঘুম থেকে উঠবে, আমার সাথে সাথে থাকবে, এজন্য বউ দরকার। বুঝতে পেরেছিস এবার? এবার ঘুমা। আর হ্যাঁ, সামনের মাসে বিয়ে করব, এটা ফাইনাল। এটা মাথায় ঢুকিয়ে রাখিস। আর এই কদিনের মধ্যে উত্তর খুঁজে বের কর আমার বিয়ে নিয়ে। তুই এত জেলাস কেন? উত্তর খুঁজে তারপর আমাকে বলিস। কিন্তু সামনের মাসে যে বিয়ে হবে এটা ফাইনাল। বউ ছাড়া আমি আর এক রাতে ঘুমাবো না। রাতভর আদ্র করার জন্য বউ দরকার। তুই তো সামনে গেলেই ছাড়ুন ছাড়ুন বলে চলে যাস, জন্য বউ দরকার। কথাটা বলেই সাথে সাথে সাদাফ ফোন কেটে দিল। আর খুব হাসল মনে মনে। এই মেয়েটাকে এভাবেই শায়েস্তা করতে হবে, এছাড়া আর কোন পথ নেই। পরের দিন সকাল। নাস্তার টেবিলে বসে সবাই। আজকে নূর এখনো নামেনি। রিমা চুপচাপ। সাইমন বুঝতে পারছে না কি হলো। গাজীপুর থেকে ফেরার পর সাইমনের কোন ব্যাপারে আর নাক গলাচ্ছে না রিমা। এমনকি আজকে কি পরে বের হবে, কি খাবে, কোথায় যাবে, কোন ব্যাপারে কোন খোঁজ খবর নেই রিমার। সাইমন তো এটাতে অভ্যস্ত ছিল, সকালে উঠে জানতে পারত আজকে তাকে কি পরে যেতে হবে। কারণ রিমার পছন্দ না হলে সেই কালারটা পর্যন্ত পরতে পারত না, আর একসাথে বের হয়ে ওকে কলেজ পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারত না। গতকাল রিমা কলেজে যায়নি। আজকে যাবে, তবে একবারও বলেনি কোন কালারের শার্ট বা গেঞ্জি পরবে, কোন ইনস্ট্রাকশন দেয়নি সাইমনকে। সাইমন অবাক হয়ে ভাবতে লাগলো রিমার কথা। নীলা রহমান। এদিকে রিমা চুপচাপ নাস্তায় মনোযোগ। সাইমন কি করছে না করছে সেদিকে মনোযোগ নেই। অভিমান হয়েছে খুব, ভাই বোন ঠিকই জানে ওর গার্লফ্রেন্ড আছে, প্রেম করে, অথচ রিমা কোন শার্টটা পরবে সেটা ঠিক করে দিলেও কার সাথে প্রেম করবে সেটা জানার অধিকার রিমার হলো না। আর গার্লফ্রেন্ড কেন থাকতে হবে? রিমা তো সব কাজই করে দেয় ওর। সব জায়গায় ঘুরতে যায়, চটপটি ফুচকা আইসক্রিম সব ওকে নিয়েই খায়। কোথাও বেড়াতে গেলে ওকে নিয়ে যায়। নীলা রহমান লেখিকা। ও কি পরবে না পরবে, কি খাবে, সব কিছু ঠিক করে দেয় রিমা। তাহলে গার্লফ্রেন্ড ওর জীবনে প্রয়োজন কি ছিল? আর গার্লফ্রেন্ডকে সময় বা দেয় কখন? ওর সাথে থাকে সারাক্ষণ, তাহলে কতটা চুপি চুপি কাজ করেছে সাইমন ভাবতে ভীষণ অভিমান হলো রিমার। অবচেতন মনে এসব ভাবতে লাগলো রিমা। এদিকে সাদাফের চোখ জোড়া শুধু খুঁজে চলেছে নূরকে। নূর এখনো নামেনি। মনে মনে ভাবছে সাদাফ, কালকে তাহলে একটু বেশি বলে ফেলল। মেয়েটা এখনো নামছে না কেন? কিন্তু ওর সাথে যে একটু কঠোর হওয়া জরুরি, যতক্ষণ পর্যন্ত ও ওর ভিতরে ইনার ফিলিংস বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত সাদাফ কারো সাথে বিয়ের কথাও বলতে পারছে না, এগোতে পারছে না। নওরিন আফরোজ মোটেও সহজ নন। উনি জোরে জোরে প্লেট চামচ গ্লাস টেবিলের উপর রাখতে লাগলেন। সামিহা বেগম রান্না ঘরের দিকে গিয়ে বললেন, ভাবি ছেড়ে দাও না।
কি না কি করেছে ভাইয়া, তখন ছিল আনমেরিড, ভার্সিটিতে পড়তো, একটু দুষ্টুমি ইজলামি করতেই পারে। এখন কি সেই রকম? তোমাকে বিয়ে করার পর কি সে কখনো অন্য কোন মেয়েকে করেছে? জলামি করেছে? তাহলে এখন কেন এসব নিয়ে ঝগড়া করছো? ভাইয়ার সাথে বাচ্চারাও দেখছে, মান সমান থাকবে বল বাচ্চারা জানলে? নওরিন আফরোজ সামিহা বেগমের দিকে তাকিয়ে বললেন, শুরু হয়ে গেল না তোর চামচামি ভাইয়ের? তুই কি বুঝবি, আজকে যদি ফজলুরের সম্পর্কে বলা হতো তাহলে তুই বুঝতি, আর বাচ্চারা জানুক বাপে কি গুলকে লিয়ে এসেছে। আর ওনার সম্পর্কে, উনার এই অঙ্গলীলা সম্পর্কে আমার আরেকজনের কাছ থেকে কেন জানতে হবে? বিয়ের প্রথম দিনেই তো বলতে পারতো যে আমি এরকম এরকম করেছি, এরকম এরকম হয়েছে, তাহলে তার মানুষের কাছ থেকে আমার শুনতে হতো না। আমি তো কত গর্ব নিয়ে বুক ফুলিয়ে বলে বেড়াতাম আমার হাজবেন্ড শুধুমাত্র আমাকে ভালোবাসে, জীবন আর অন্য কোন মেয়ের দিকে তাকিয়ে দেখেনি। এখন তো দেখছি বান্ধবীর নাম করে ইনা মিনা ডিকা, তার জীবনে কম ছিল না। সামিহা বেগম হাসলেন, হেসে বললেন, রাখো না ভাবি ভাইয়া কিন্তু অনেক অনুতপ্ত, নিশ্চয়ই রাতভর তোমার কাছে মাফ চেয়েছে। নওরিন আফরোজ চুপ করে রইলেন, মনে মনে স্মরণ করতে লাগলেন রাতের কথা। রাতে ঘরে ঢুকেই আমতা আমতা করে হুমায়ুন রহমান বলেছিলেন, নওরিন প্লিজ, ওইসব তো তখন ভার্সিটি ছিলাম, 20-21 বছর বয়স ছিল। তখন কি করেছি না করেছি সেটা নিয়ে সংসারে গিয়ে অঞ্জাম করলে চলবে? দেখো ওই সময় কি করেছে তা নিয়ে তার মাফ চাইতে পারবো না, তবে তোমাকে বলা হয়নি সেজন্য আমি সরি। তবে আমি কিন্তু কারো সাথে করিনি, ওরা আমাকে পছন্দ করতো, আমি জাস্ট ওদেরকে না করিনি। ও একটু হাই হ্যালো করেছি, এ পর্যন্তই, কিন্তু তুমি কিন্তু আমাকে চরিত্রহীন ট্যাগ লাগাতে পারো না নওরিন। কথাগুলো এক নিঃশ্বাস বলে ফেললেন হুমায়ুন রহমান। নওরিন আফরোজ কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল। নওরিন আফরোজ সামিহা বেগম এর দিকে তাকিয়ে বললেন, হয়েছে অনেক ওকালতি, এখন এই ডেজার্টটা ধর, টেবিলে নিয়ে যাই। আর নূর নামছে না কেন? বলেই সাথে সাথে উপরের দিকে তাকিয়ে, নূর, এই নূর নাম তো মা। নামছিস না কেন? তোকে তো আমি সকালে ঘুম থেকে উঠিয়ে এলাম, এখন তো তুই ঘুমাচ্ছিস না, তাড়াতাড়ি নাম। জোরে জোরে বলতে বলতে টেবিলে কাছে চলে আসলেন নওরিন আফরোজ। এসেই হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙচি কেটে সবাইকে ডেজার্ট সার্ভ করতে লাগলো। তারপর আবার উপরের দিকে তাকিয়ে বলল, নূর নামছিস না কেন, তাড়াতাড়ি নাম মা, দেরি হয়ে যাচ্ছে। সাদাফ চলে যাবে তো, নাস্তা খেয়ে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে তো, আয়। নূর চুপচাপ সিঁড়ি বেয়ে নামছিল, কারো দিকে তাকায়নি, চুপচাপ এসে টেবিলে বসে হালকা একটু নাস্তা করে চুপচাপ বসে রইল। সাদাফ তাকিয়ে তাকিয়ে দেখল সবকিছুই, মাথা তুলে তাকাচ্ছে না পর্যন্ত। অভিমান মনে হয় একটু বেশি হয়ে গেছে, কিন্তু এটা ওর প্রাপ্য। ওর বুঝতে হবে ওর মন কি চায়। নীলা রহমান। নূর রেডি হয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। সাদাফ পার্কিং থেকে গাড়ি বের করে নূরের কাছে নিয়ে এসে নূরকে ইশারা করে বলল, ভিতরে ঢুকে বসতে। নূর গাড়িতে ভিতরে ঢুকে বসল ঠিকই, কিন্তু তাকিয়ে রইল জানালা দিয়ে অন্য পাশে। সাদাফের দিকে ফিরেও তাকালো না। সাদাফ নূরকে আরেকটু খেপানোর জন্য বলল, স্কুলের পর রেডি হয়ে গেটে দাঁড়িয়ে থাকিস, আজকে তোকে নিয়ে এক জায়গায় যাব। নূরের কৌতূহল হচ্ছে অনেক জানার জন্য, তারপরও কৌতূহল দমিয়ে হালকাভাবে জিজ্ঞেস করল, কোথায়? সাদাফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে তোর পরিচয় করিয়ে দিব। 1 মাস পর যে তোর ভাবি হবে তাকে আগে থেকে দেখবি মিশবি, তোরা ওকে দিলেই তো সবকিছু হবে। বলেই আর নূরের দিকে তাকালো না সাদাফ। গাড়ি চালানোতে মনোযোগ দিল। তাকালে দেখতে পারত একজোড়া চোখ অসহায়ের মতো তাকিয়ে আছে সাদাফের দিকে। সাদাফের দিকে তাকিয়ে ছল ছল নয়নে নূর ভাবতে লাগল, কেন সাদাফ ভাইকে বিয়ে করতে হবে? কি এমন বয়স হয়ে গেছে? বিয়ে যখন করবে তাহলে নূরের সাথে এসব কি ছিল? নূরকে চায় না সাদাফ ভাই আর? ভালোবাসিও তো বলেনি কোনোদিন। গার্লফ্রেন্ড ছিল তাহলে চুমা চাটি কেন করত? সাদাফ ভাই তো নূরকে কোন কথা বলেনি। কি অধিকার আছে নূরের সাদাফ ভাইকে বিয়ে করা থেকে আটকানোর? তবে কি নূরকে চোখের সামনে সাদাফ ভাইকে বিয়ে করতে দেখতে হবে?
সাদাফ ভাই নতুন বউ নিয়ে বাড়িতে ঢুকবে, এটাও দেখতে হবে। নতুন বউ নিয়ে সাদাফ ভাই নিজের রুমে থাকবে, সেই রুমে ঢুকতে হলে নূরের এখন থেকে অনুমতি লাগবে। কথাগুলো ভাবতে পারছে না নূর। সাথে সাথে ছলছল চোখ দিয়ে মনে হয় দু এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নূর সাথে সাথে মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই স্কুল চলে আসলে নূর সাদাফের সাথে আর কোন কথা বলল না। দরজা খুলে বের হয়ে হনহনিয়ে চলে গেল স্কুলের ভিতর। সাদাফ তাকিয়ে তাকিয়ে দেখল নূরের যাওয়া। লুকিং গ্লাস দিয়ে দেখেছিল নূরের চোখ থেকে পানি পড়ছে, কিন্তু সাদাফ আগোবাড়িয়ে তা মুছতে যায়নি বা কিছু বলেনি। নূরকে বোঝাতে হবে নূর মনে মনে কি চায়। সাদাফের প্রতি নূরের অনুভূতি কেমন, নিজে থেকে এসে বলতে হবে নূর কি চায়। কেন অন্যান্য কাজিনদের মতো সাদাফকে দেখে না? সাদাফকে ভালোবাসে, এটা নূরে নিজের মুখে স্বীকার করতে হবে। লাঞ্চ আওয়ারে সাদাফ অফিসে বসে বসে ভাবছিল স্কুল জীবনের বান্ধবীর কথা। খুব সুন্দরী ছিল, হঠাৎ করে ওর কথা মনে পড়ল। যদি ওর সাথে শুধুমাত্র বন্ধুত্ব এবং সাবা এখন বিবাহিত, তবে সেটা তো নূর জানে না। নূরকে দেখানোর জন্য হলেও সাদাফের একটা গার্লফ্রেন্ড দরকার, তাই সাবাকে ফোন করে ফেলল সাথে সাথে। 2 রিং হওয়ার সাথে সাথে ফোন ধরল সাবা। বলল, কিরে এত বছর পর হঠাৎ? ভাগ্যিস নাম্বারটা সেভ করে রেখেছিলাম, না হলে তো চিনতেই পারতাম না কে ফোন দিয়েছে। সাদাফ বলল, নাকামি বন্ধ কর। দেশে এসেছি সেটা ভালো করে জানিস, কই একবার তো দেখা করতে এলি না। আমি না হয় ব্যস্ত থাকতে পারি, তোরা এত ব্যস্ত ছিলি না। তারপর আমতা আমতা করে সাদাফ বলল, দোস্ত আমাকে একটা সাহায্য করতে হবে। সাবা বলল, ও এর জন্য ফোন দিয়েছিস? তাই তো বলি সাদাব সাহেব কেন ফোন দিল? তা ঝেড়ে কাশ কেন ফোন দিলি? সাদাফ আমতা আমতা করে বলল, একজনকে জেলাস করতে হবে, তুই আমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করবি। রেস্টুরেন্টে চলে আয় আজকে 3টার দিকে, ওকে আমি নিয়ে আসব। সাবা কৌতূহলী হয়ে জানতে চাইল কে সেই একজন। সাদাফ চুপ করে রইল। কিছুক্ষণ পর সাবা বলল, ওই থামো থামো, তোর সেই ছোট্ট বাবুটা না তো, যাকে মাঝে মধ্যে কোলে করে নিয়ে আসতি কলেজে? নীলা রহমান। সাদাফ, তুই এখনো সেটাতে আটকে আছিস? ও তো ছোট্ট একটা বাবু। তখন তো ভাবতাম দুষ্টুমি করিস, জলামি করিস, বয়স অল্প দুষ্টুমি করে হয়তো বউ বউ বলিস, এখনো ওকে নিয়ে আটকে আছিস? সাদাব বলল, আটকে নেই, ওকে নিয়েই ছিলাম, ওকে নিয়েই থাকবো সারা জীবন। এখন আমাকে সাহায্য করতে হবে, মেয়েটা বড্ড অবুঝ, আমাকে পছন্দ করে কিন্তু নিজে বুঝে না যে আমাকে আসলে ভালোবাসে। তুই ওকে এই অনুভূতি গ্রো করতে সাহায্য করবি। ভালোবাসা কি বুঝাবি? ভালোবাসা মানে যে চাচাতো ভাইয়ের উপরে একটু বেশি অধিকার করা না, এটা ওই মেয়েটার ঘি লুর মধ্যে দিয়ে দিস। এমনভাবে অভিনয় করবি যেন ও বুঝতে পারে সাদাফের উপরে ওর অধিকার কতটুকু, সাদাফকে ও কতটুকু চায়, এই অনুভূতিটুকু ওর ভিতরে জাগিয়ে দে। ছোট মানুষ বুঝতে পারে না কিন্তু ঠিকই ভালোবাসে। বুঝাবি যে সাদাফকে চাচাতো ভাই হিসেবে না, সাদাফকে একজন পুরুষ হিসেবে ভালোবাসে, সেটা ওকে বুঝিয়ে দে। সাবা হাসতে হাসতে বলল, বাব্বা, সাদাফ কি ভালোবাসার উপর পিএইচডি করেছে? যে মেয়ে বুঝেই না ভালোবাসা কি, সেই মেয়ে তোকে ভালোবাসে, সেটা তুই বুঝে গেলি? তাহলে তুই বলে দে। সাদাফ হাসল, আর কিছু বলল না। বলল, এতটুকু উপকার কর, 3টার দিকে রেস্টুরেন্টের ঠিকানা পাঠাচ্ছি, চলে আয়। আমি ওকে নিয়ে ঠিক টাইম মতো পৌঁছে যাব। সাবা বলল, আচ্ছা ঠিক আছে, বাকি কথা পরে হবে। বলেই ফোন রেখে দিল। সাদাফ সাথে সাথে বের হয়ে গেল নূরকে পিক করার জন্য। স্কুলের গেটে দাঁড়িয়ে আছে সাদাফ। দূরে তাকিয়ে দেখছে নূর বেনি দুলিয়ে দুলিয়ে হেঁটে আসছে। সাদাফের ঠোঁটের কোণে খেলে গেল একটু দুষ্টমিষ্ঠ হাসি। নূর গেইট পার হয়ে সামনে চলে আসলে সাদাফ মেকি ব্যস্ততা দেখিয়ে বলল, নূর তাড়াতাড়ি আয়, আমাদের লেট হয়ে যাচ্ছে। নূর মনে মনে খুব কষ্ট পেল। এক তো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, দ্বিতীয় এই রোদের মধ্যে নূর এত দূর রাস্তা হেঁটে আসলো, একটু জিজ্ঞাসা করল না, নূর তোর কি রাপ লাগছে? তুই এত ঘেমেছিস কেন? মন রাপ নিয়েই গাড়িতে উঠে বসল নূর। কিছু তো করার নেই। বলেছে যখন নিয়ে যাবে তখন তো নিয়েই যাবে। তাই চুপচাপ গাড়িতে বসে মাথা নিচু করে রাখল।
সাদাফ আর চোখে সব কিছুই লক্ষ্য করছিল, কিন্তু আজকে নূরকে একটু জ্বালাবে, তাই নূরে প্রতি কোন কনসার্ন দেখাবে না। তবে মনে মনে খুব কষ্ট পাচ্ছে, আসলে মেয়ের গালগুলো লাল টকটকে হয়ে গেছে। এত রোদে ছাতা কেন নিয়ে আসেনি, মনে মনে খুব রাগ হলো নূরের উপর। তবে মুখে কিছু না বললেও গাড়ির এসিটা বাড়িয়ে দিল যাতে একটু ঠান্ডা লাগে চেহারায়। 15 থেকে 20 মিনিটের মধ্যেই চলে এলো কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের দিকে। সাদাফ গাড়ি থেকে নেমে নূরকে বলল, তাড়াতাড়ি নাম, আমাদের জন্য অপেক্ষা করছে, অনেকক্ষণ হলো তোর ভাবি। ভাবি শব্দটা কানে খুব লাগলো নূরের। তাই নূর বলল, আমি ওখানে আপনাদের মাঝে কি করব? আমি বরং গাড়িতেই বসে থাকি, আপনি দেখা করে আসুন। সাদাফ বলল, না না, তোকে দেখাতেই তো নিয়ে আসলাম, আমি তো রোজ দেখি, সব সময় দেখতে পারবো, আজকে তো তোকে দেখা করানোর জন্য নিয়ে এসেছি। আর তাছাড়া আমার বউ কেমন হবে তোর একটা মতামত আছে না? তুই যেমন চাবি তেমন হবে, বলে সাদাফ হেঁটে সামনের দিকে যেতে লাগল। নূর পিছনে হাঁটতে হাঁটতে ভেংচি কেটে বলল, আমার মতামতের দাম আছে? আমি কি বলেছি তোকে বিয়ে করতে শয়তান? অবশ্য মনের কথা মনেই রয়ে গেল নূরের। বুক ফেটে কান্না আসছে নূরের, কিন্তু কান্নাও করতে পারবে না। কান্না করার অধিকার নেই। কি বলে কান্না করবে? চাচাতো ভাইয়ের গার্লফ্রেন্ড দেখতে এসে কান্না করেছে? কিছুই বুঝতে পারছে না নূর এখন কি করবে। ভিতরে ঢুকেই দেখল নূর সুন্দর একটি মেয়ে বসে আছে। অসম্ভব সুন্দরী আর খুব স্মার্ট। সাদাফকে দেখে দাঁড়িয়ে গেল সাবা। সাথে সাথে উঠে এসে সাদাফের এক হাত ধরে বলল, তুমি এসেছো? ও বুঝি তোমার ছোট বোন? কেমন আছো নূর? আসো বসো। বসে বসে কথা বলি, রোদে একেবারে ঘেমে লাল টমেটো হয়ে গেছো। তাই না সাদাফ? তোমার ছোট্ট বোনটা তো একদম লাল টমেটো মতো। যে কেউ দেখলে মন চাবে একেবারে একটু লবণ লাগিয়ে টমেটোর মতো গাল দুটোকে খেয়ে ফেলি। সাদাফের হাসি আসছে, কিন্তু খুব কষ্টে হাসি আটকে সাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ চলো বসো এখানে। তোমারও তো অনেক গরম লাগছে তাই না? তাড়াতাড়ি চলো বাতাসে। এখানে একেবারে তুমিও ঘেমে গিয়েছো, তাড়াতাড়ি চলো। নূর দুজনের কথা শুনে অবাক হয়ে গেল। একটু আগে নূরও তো গরমে অনেক ঘেমে গিয়েছিল, গাল লাল হয়ে গিয়েছিল, কই সাদাফ ভাই তো একটিবারও বলল না নূর তোর কেমন লাগছে? কথাগুলো ভাবতেই নূরের ভীষণ মন খারাপ হলো। চুপচাপ হেঁটে এসে সাদাফ ও সাবার অপোজিটে আরেকটি চেয়ার টেনে বসল নূর। হঠাৎ মাথা তুলে দেখল সাবা সাদাফের হাত ধরে বসে আছে। একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারায় কি কি কথা যেন বলছে। দ্রুত চোখ সরিয়ে ফেলল নূর। অন্য দিকে তাকিয়ে রইল। কথা শুরু করল সাবা। বলল, তা নূর তুমি এখন কোন ক্লাসে পড়ো, এসএসসি দিবে বুঝি? নূর ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ। সাবা নূরের দিকে তাকিয়ে সাদাফকে ইশারা করে বলল, জানো আমাদের রিলেশন কখন হয়েছিল? যখন আমরা ক্লাস 9-এ পড়ি। তখন থেকে আমাদের দুজনের মধ্যে প্রেম শুরু হয়ে গিয়েছিল। সাদাফ আমাকে সবার সামনে ফুল দিয়ে প্রপোজ করেছিল। আমি তো লজ্জা শেষ হয়ে গিয়েছিলাম, না করতে পারিনি। সেদিন থেকে আমাদের মধ্যে প্রেম চলছে, আর তুমি তো দেখছি অনেক বোকা। আচ্ছা তোমার কি কোন বয়ফ্রেন্ড আছে? সাথে সাথে সাদাফ একটি ফোন ধরার বাহানায় একটু দূরে চলে গেল। সাবা বলতে শুরু করল, মানে এই সময় তো মনে একটু কাউকে ভালো লাগে, অনুভূতি জাগ্রত হয়। বাবা ভাই বন্ধু ছাড়াও অন্য কোন পুরুষের দিকে মানুষ আকৃষ্ট হয়? তোমার জীবনে কি এরকম কেউ আছে যাকে তোমার ভালো লাগে? নূর সাথে সাথে চট করে তাকালো সাদাফের দিকে। সাদাফ ফোনে কথা বলায় ব্যস্ত। সাবা আবার বলল, জানো সাদাফ কিন্তু ভীষণ রোমান্টিক, তোমাকে যে কি বলে বুঝাবো, তুমি তো বোন তাই জানো না, ভীষণ রোমান্টিকও। নূরের ভীষণ খারাপ লাগতে শুরু করল। কিন্তু প্রশ্নগুলো মনে মনে ভাবতে শুরু করল। কোন পুরুষ মানুষকে পছন্দ হয়? অনুভূতি জাগ্রত হয় বাবা ভাই বা বন্ধু ছাড়া অন্য কোন পুরুষকে ভালো লাগতে শুরু করে এই বয়সে? কিন্তু নূর তো বাবা ভাই বা বন্ধু ছাড়া অন্য কোন পুরুষের সাথে এভাবে মিশে নি, তবে সাদাফ ভাইকে ওর কোন সময় নিজের ভাই বলে মনে করে না। সাদাফ ভাইকে কখনোই সাইমনের মতো ভাবে না নূর। তাহলে কি নূর কোন ভাবে সাদাফ ভাইকে, কে আলাদা কোন পুরুষ মানুষ ভাবে? যখন সাদা ভাই ওকে স্পর্শ করে তখন নূরের এমন কেন লাগে?
কই সাইমন ভাই, টাচ করলে তো রকম লাগে না? সাদাফ ভাই নূরের দিকে নর্মাল দৃষ্টিতে তাকালেও নূরের ভিতরে যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। কই সাদাফ ভাইয়ের চোখে চোখ রেখে তো কত কথা বলে, নূর কখনো একটু অন্যরকম ফিলিংস হয় না? সবচেয়ে বড় কথা, সাইমনে বিয়ের কথা ভাবলে নূরের বুকের ভিতরে কিছু হয় না, কিন্তু সাদাফ ভাই বিয়ে করবে, সাদাফ ভাইয়ের রুমে অন্য কোন মেয়ে থাকবে ভাবতেই শিউরে উঠে নূর। এই যেমন সাবা সাদাফের হাত ধরে বসে আছে, নূরের বুকের ভিতর রক্তক্ষরণ কেন হচ্ছে, কেন বারবার বুক ফেটে কান্না পাচ্ছে নূরের, নূর জানে না। কথাগুলো মনে মনে ভাবতে লাগলো নূর। হঠাৎ নূরের মনে হলো যে কোন মুহূর্তে চোখে পানি চলে আসবে, তাই সাবাকে বলল, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলে নূর সাথে সাথে ওয়াশরুমের দিকে গেল। সাদাফ দূর থেকে খেয়াল করল নূর টেবিল থেকে উঠে ওয়াশরুমের দিকে গেল, তাই সাদাফ ফোনটি রেখে ওয়াশরুমের দিকে গেল। সাদাফ এতক্ষণ ফোনে ছিল, সেটি সাবার ফোন থেকে ফোন ছিল। সাবার প্রত্যেকটি কথা সাদাফ শুনেছে, কিন্তু নূরের কি রিয়াকশন হয় সেটি সাদাফ স্বচক্ষে দেখতে চায়, তাই নূরের পেছনে পেছনে ওয়াশরুমের দিকে গেল। গিয়ে দেখল নূর ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে টিস্যু দিয়ে চোখের পানি মুছে। সাদাফের ভীষণ খারাপ লাগলো, বুকটা যেন ফেটে যাচ্ছে। সাথে সাথে সাদাফ নূরের সামনে গিয়ে দাঁড়ালো। নূর হঠাৎ সাদাফকে নিজের চোখে সামনে দেখে হকচকিয়ে গেল। বলল, আপনি এখানে? সাদাফ নূরের গালে দেখল এখনো এক ফোঁটা পানি রয়ে গেছে। সাদাফ একটু ঝুঁকে নিজের ঠোঁট দিয়ে অশ্রু ফোঁটাটুকু শুষে নিল। নাক দিয়ে নূরের গালে ঘষতে ঘষতে বড় করে একটি নিঃশ্বাস নিল। নূর আমতা আমতা করে বলল, বাহিরে যে বসে আছে উনাকেই বিয়ে করবেন? সাদাফ ধীরে ধীরে কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হুম। তোর পছন্দ হয়েছে? নূর অভিমানী স্বরে বলল, আমার এখানে কেন এসেছেন? গার্লফ্রেন্ড এর কাছে যান, যাকে বিয়ে করবেন। সাদাফ বলল, শান্তির খোঁজে এসেছি। নূর বলল, কেন, গার্লফ্রেন্ডের কাছে শান্তি নেই? সাদাফ ধীরে ধীরে বলল, না, নেই। আমার হাজারটা গার্লফ্রেন্ড হলেও শান্তি শুধু তোর মাঝে। বিয়ের পরেও আমার শান্তি শুধু তোর মাঝে থাকবে। আজীবন আমার শান্তি শুধু তোর মাঝে। বলেই নূরের গালে ভালোবাসার স্পর্শ দিল সাদাফ। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। সাদাফের হালকা কিন্তু গভীর স্পর্শ নূর নিতে পারছে না, চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিতে লাগল। সাদাফেরও কেমন যেন ভিতর সব এলোমেলো লাগছে। ঘোর লাগা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল নূরের পানে। নূরের এই চোখ বন্ধ করে থাকা, উপরে ঠোঁট দিয়ে নিচের ঠোঁট কামড়ে রাখা, জোরে জোরে শ্বাস নেওয়া, এই সৌন্দর্যগুলো সাদাফকে শুধু নিজের দিকে টানছে। নূর মনে হয় সারাদিন সারারাত দেখলেও যেন মনের পিপাসা মিটবে না। সাদাফ নূরের গলায় মুখ গুজে দিয়ে বড় করে একটি নিজ নিঃশ্বাস নিল। অনেকক্ষণ এভাবে থাকার পর পর ধীরে ধীরে সাদা মুখ তুলে তাকালো আবার নূরের দিকে। এটা রেস্টুরেন্টের ওয়াশরুম, তাই এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। নূরকে কেন এনেছে তাও তো ভুলতে বসেছে সাদাফ। সাদাফের মনে পড়ে গেল আবার নিজেদের প্ল্যানের কথা, তাই নূরের কানে কানে বলল, চল বাহিরে, তোর ভাবি অপেক্ষা করছে। নীলা রহমান। বলেই দ্রুত পায়ে সাদাফ ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নূর থেকে গেল সেইভাবেই। নূরকে কিছুটা ধাতস্থ হওয়ার সুযোগ দিয়ে গেল সাদাফ। কারণ সাদাফ সামনে থাকলে নূর স্বাভাবিক হতে পারবে না, তাই আগে বের হয়ে গেল। কিছুক্ষণ পর নূর ধীরে ধীরে চোখ মেলে তাকালো ও দেখল সাদাফ ভাই নেই, চলে গিয়েছে। শেষের কথাটা বারবার কানে বাজছে নূরের। বাহিরে তোর ভাবি অপেক্ষা করছে। নূর ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে বাহিরে বের হয়ে দেখল সাদাফ খুব সুন্দর করে ঘনিষ্ঠভাবে সাবার সাথে বসে আছে। হেসে হেসে কথা বলছে। কই, নূরের সাথে তো কখনো এভাবে হেসে হেসে কথা বলেনি সাদাফ ভাই। নূরের যেন দৃশ্যটি সহ্য হচ্ছে না, ভিতরে কোথাও পুড়ছে ভীষণ। নূরকে দেখেই সাবা বলল, আসো তাড়াতাড়ি এসো, খাবার চলে এসেছে, তোমার জন্য অপেক্ষা করছিলাম। বলেই সাদাফের প্লেটে খাবার বেড়ে দিতে লাগল। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, জানো, আমরা যাদের ভালোবাসি তাদের আগলে রাখতে হয়, যত্ন করে রাখতে হয়। এই যে দেখো না, তোমার সাদাফ ভাই আমাকে কত ভালোবাসে। কেন ভালোবাসে জানো? কারণ আমি তার যত্ন করি, তার কথা শুনি, তাকে ভালোবাসি, তাকে আগলে রাখি। তার জন্যই তো সে আমাকে ছাড়া অন্য কোন মেয়ের দিকে তাকিয়েই দেখে না।
তোমার সাদাফ ভাই যদি অন্য কোন মেয়ের দিকে তাকিয়ে দেখে আমি তো হিংসা জ্বলে পুড়ে শেষ হয়ে যাই। মনে হয় ভিতরে আমার দাও দাও করে জ্বলছে, আমি থাকতে কেন সে আরেকজন মেয়ের দিকে তাকাবে। ভালোবাসা মানেই হচ্ছে আমরা যাকে ভালোবাসি সে শুধু আমার। তার জন্য আমার যা করা লাগে আমি সবকিছু করব। তাকে ভালোবাসি বলবো, তাকে যত্ন করব, তাকে নিজের করে রাখব। যেন অন্য কোন মেয়ে আমার ভালোবাসার মানুষের আশেপাশে ঘেঁষতে না পারে, বুঝলে? এটাই হচ্ছে ভালোবাসা। তোমাকে কখনো এরকম ফিল হয় নূর? যেমন ধরো একটা খেলনা তোমার খুব পছন্দের কিন্তু অন্য কেউ সেটা নিয়ে খেলতে চাইছে, তখন কি তোমার জেলাস ফিল হয় না? ভিতরে ভিতরে খারাপ লাগে না? ভালোবাসাও তাই। যেটা আমার সেটা শুধুমাত্র আমার, অন্য কেউ কেন নিবে? নূর মনোযোগ দিয়ে শুনল সবার কথাগুলো। মনে মনে ভাবল, তাই তো, যে জিনিসটা আমার সেটা আরেকজন নিয়ে নেয় তাহলে তো সেটা আমার থাকবে না, অন্য কারো হয়ে যাবে। তাই সাথে সাথে বলল, আমার খেলনা পুতুল আমি কখনো কাউকে দিতাম না। নীলা রহমান, লেখিকা। সবকিছু আমার নিজের কাছে রেখে দিতাম যত্ন করে, এখন খেলি না তাও তালা মেরে রেখে দিয়েছি কারণ এটা আমার। সাদাফ মনে মনে হাসল। চিন্তা করল হয়তো দোজে কাজ হচ্ছে, তাই চুপচাপ রইল। সাবা বলল, মানুষের ক্ষেত্রেও তাই, যে মানুষটা তোমার তাকে যত্ন করে আগলে রাখতে হবে, নিজের কাছে রাখতে হবে। অন্য কেউ কেন নিয়ে যাবে? খাওয়ার পর্ব শেষ। এরপর সাদাফ একটু বাহিরে গেল স্মোকিং করার জন্য। এই ফাঁকে সাবা নূরকে আরেকটু অন্তরঙ্গভাবে বুঝাতে শুরু করল যে আসলে কাজিনের ভালোবাসা বা একটা পুরুষ মানুষের ভালোবাসা কেন আলাদা হয়। সাবা বলতে শুরু করল, তুমি তোমার বাবা ভাইদের ছাড়া অন্য কোন ছেলেকে নিয়ে হয়তো কখনো ভেবে দেখনি। তাহলে তুমি বুঝতে পারতে ভালোবাসা কি জিনিস। ধরো এই যে তোমার ভাই সাইমন, সাদাব, এরা হচ্ছে তোমার ভাই বা কাজিন। কখনো এমন হয়েছে কোন একটা ছেলে একটু স্পর্শে তোমার ভিতরে আপন সৃষ্টি হয়েছে? এলোমেলো করে দিয়েছিল তোমাকে। শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যাবে, মনে হবে নিঃশ্বাস নিতে পারছো না, হৃদয় স্পন্দন থেমে যাবে। চোখ খুললে তাকে দেখবে, চোখ বন্ধ করলেও তাকে দেখবে। কখনো এরকম ফিল হয়েছে কারো জন্য? যদি হয় তাহলে সেটাই ভালোবাসা। নূর সাথে সাথে চোখ বন্ধ করল। দেখল চোখ বন্ধ করে শুধু সাদাফ ভাইয়ের চেহারা দেখা যায়। সাইমন ভাইয়ের চেহারা তো নূরের চোখে আসলো না। তারপর নূর সাথে সাথে আবার চোখ খুলে ফেলল। সাবা জানে নূর কি মনে করার চেষ্টা করছে বা বোঝার চেষ্টা করছে, কিন্তু না বোঝার ভান করে বলল, এই যে ধরো তুমি চোখ বন্ধ করলে, যদি চোখ বন্ধ করার পর কোন একজন পুরুষ মানুষকে তুমি দেখো তাহলে তুমি তাকে ভালোবাসো। আর যদি তাকে ভালোবাসো তাহলে তাকে যত্ন করে রাখতে শেখো, তাকে নিজের বলে দাবি করা শিখো। সে যেন কখনো অন্য কারো দিকে চোখ তুলে তাকাতে না পারে, সেজন্য তোমাকেও তো ভালোবাসি কথাটা বলতে হবে। তোমার বুঝতে হবে তুমি তাকে কি হিসেবে চাও, বন্ধু হিসেবে চাও, ভাই হিসেবে চাও, বাম মনের মানুষ হিসেবে চাও। যেমন আমি চোখ বন্ধ করলে শুধু সাদাফকে দেখতে পাই, তার মানে আমি সাদাফকে ভালোবাসি। কথাটি শুনেই সাথে সাথে নূরের চোখ জোড়া যেন লজল করে উঠল। এখন আর সাবার মুখ থেকে সাদাফের কথা শুনতে পারছে না নূর, তাই চুপচাপ রইল, কিছু বলছে না। এক হাত দিয়ে আরেক হাতে নখ খুঁজছে। সাবা ভালো করে অবলোকন করল নূরের কার্যক্রম। নূরের প্রত্যেকটি অঙ্গভঙ্গি, নূরের প্রত্যেকটি পোস্টার সব ভালো করে খেয়াল করছে। এবং বুঝতে পারছে নূরের ভিতরে যে অনুভূতি জাগাতে চেয়েছিল তা অলরেডি জাগিয়ে ফেলেছে, এখন শুধু ওর বুঝতে বাকি। সাদাফ বাহিরে গিয়েই ফোনে লাইনে থাকে। সাবা কি বলছে, নূর কি রিয়েকশন দিচ্ছে তা জানার জন্য এতক্ষণ সবগুলো কথাই শুনছিল সাদাফ। তাই সাদাফ এখন ভিতর দিকে আসছে, কারণ জানে সাবার কথা বলা শেষ। নূরকে বোঝানো ও শেষ, এখন নূরের নিজে নিজে অনুভব করতে হবে, সেই অনুভূতি সাদাফকে জানাতে হবে। সাদাফ ভিতর এসেই বলল, খাওয়া শেষ, তাহলে চল বাসায় যাব, দেরি হয়ে যাচ্ছে, সবাই চিন্তা করবে। তারপর সাবাকে বলল, তুমি তাহলে আজকে একা একটু চলে যাও, আমি ওকে নিয়ে বাসায় যাই। স্কুল ছুটি হয়ে গেছে, বাসায় সবাই চিন্তা করবে। ওকে ঠিক আছে, বলল সাবা।
সাবার কাছ থেকে বিদায় নিয়ে সাদাফ নূরকে নিয়ে গাড়িতে উঠল। গাড়িতে উঠে নূর একবার আর চোখে তাকালো সাদাফের দিকে। হঠাৎ খুব লজ্জা জেঁকে ধরেছে নূরকে। চোখ খুললে সামনে সাদাফ, চোখ বন্ধ করলেও সাদাফ, শুধু বারবার সাদাফকে দেখছে নূর। তবে এতটুকু বুঝতে পেরেছে নূর, সাদাফ ভাই আর সাইমন ভাই আলাদা। নিজের ভাই আর সাদাফ ভাই এক নয়। সাদাফকে কোনো পুরুষের চোখে দেখে নূর এবং সাদাফের প্রতি অনুভূতিগুলো আলাদা এখন বুঝতে পারছে নূর। সাদাফকে কেন ওর এত ভালো লাগে, কেন সাদাফের স্পর্শে নূরের ভিতরে আপন সৃষ্টি হয়। কারণ সাদাফ অন্য কেউ না, নিজের ভালোলাগার মানুষ। তুই ভাবতে ভাবতেই মুহূর্তে আবার নূরের মন খারাপ হয়ে গেল। সাদাফের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কিন্তু সাদাত ভাই তো সাবা আপুকে পছন্দ করে, কিন্তু এদিকে যে নূর সাদাফ ভাইকে ভালোবাসে, তাহলে সেটার কি হবে? যেখানে সাবা আপু বলছে ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয়, নিজের করে রাখতে হয়, কিভাবে রাখবেন নূর যেখানে সাদা ভাই নিজেই সাবা আপুকে ভালোবাসে? তো এটাও তো সত্য, সাদাফ ভাই আর সাবা আপুকে একসাথে দেখতে পারছে না নূর। তাহলে সারা জীবন একই বাড়িতে কিভাবে দেখবে? পাশের রুমে সাদাফ ভাই সাবা আপুকে নিয়ে এক রুমে থাকবে, এটা কোনোভাবেই সহ্য করতে পারবে না নূর। সাবা আপুকে ভালোবেসে বারবার নূরের কাছে কেন আসে তাহলে? এ প্রশ্নের উত্তর সাদাফ ভাই কেন দেয় না? এ প্রশ্নের উত্তর দিতে হবে সাদাফ ভাইকে। সাদাফের দিকে তাকিয়ে মনে মনে ভাবল নূর। এদিকে সাদাফ জানে নূরের ভিতরে এখন অনেক প্রশ্নের ঝড় উঠেছে। সাদাফ চায় এই প্রশ্নের সাথে নূর একাই মোকাবেলা করুক, উত্তর খুঁজে বের করুক। সাদাফ সব প্রশ্নের উত্তর দিতে রাজি, কিন্তু সময়টা নূরের ঠিক করতে হবে। চলবে।